দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি সাদর সম্ভাষণ। তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় আছি আমি মোল্লা মোহাম্মদ রাশিদুল হক, রিসার্চ ফেলো মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আজিজ রহমান এবং আমার সাথে উপস্থিত আছেন সুইনবার্ন ইউনিভার্সিটির কোর্স ডিরেক্টর মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ডক্টর শরৎ খন্দকার। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোল্লা সাহেব। জি। তো আজকে আমরা যে কথা বলবো, আপনারা হয়তো জানেন যে দেশে বিদেশে সব জায়গাতেই হাজার হাজার যারা স্টুডেন্ট আছেন, যারা বাংলাদেশি বা ভারতীয় বা অন্যান্য দেশের অনেকেই অস্ট্রেলিয়াতে শিক্ষা অর্জন করতে চান। তারা অস্ট্রেলিয়াতে আসতে চান, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে চান এবং সম্ভব হলে অস্ট্রেলিয়া থেকে যেতে চান। তো সেজন্য অনেকের অনেক ধরনের প্রশ্ন থেকে যায়। তারা জানতে চান অস্ট্রেলিয়াতে কিভাবে পড়তে আসতে হয়, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে আন্ডারগ্রেড লেভেল, মাস্টার্স লেভেল বা পিএইচডি লেভেলে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে বৃত্তি পেতে হয় বা বৃত্তি পেতে হলে বা অ্যাডমিশন নিতে হলে তাদের কি ক্রাইটেরিয়া প্রয়োজন হয়। তো আমরা আজকে সেইসব বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা আশা করি এর দ্বারা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, তারা সবাই এর দ্বারা উপকৃত হবেন বলে আমি আশাবাদী। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ডক্টর আজিজ রহমানের কাছে। তো ডক্টর আজিজ রহমান, আপনার কাছে চলে আসছি আমরা। তো আপনি কিছু বলবেন দয়া করে যে আপনি কেন, আপনি যে ডিসিপ্লিনে কাজ করেন, আপনি একজন ডাক্তার এবং পাশাপাশি আপনি একজন পাবলিক হেলথ রিসার্চার এবং আপনি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর ফেডারেশন ইউনিভার্সিটিতে কাজ করছেন পাবলিক হেলথের উপরে। এবং আমি যতটুকু জানি যে আগামী বছর থেকে আপনি মাস্টার্স ইন পাবলিক হেলথের একজন কোর্স কোঅর্ডিনেটর হতে যাচ্ছেন। তো আপনি এই যে পাবলিক হেলথ বা আপনি যে একজন ডাক্তার হলেন বা পাবলিক হেলথে রিসার্চ করলেন, আপনি এই যে এবং অস্ট্রেলিয়াতে আসলেন। তো এটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু বলেন যে যখন আপনি মেডিসিনে পড়ছিলেন বাংলাদেশে, তো তখন থেকেই কি আপনার আগ্রহ ছিল পাবলিক হেলথে কাজ করবেন বা অস্ট্রেলিয়াতে আসবেন? অনেক ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এনআরবি নিউজ 24 কে যে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যেটা বলছিলেন যে আমার পাবলিক হেলথের ক্যারিয়ারের বিষয়ে, তাহলে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডের বলতে যাচ্ছি। আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করি। তো শেষ করার পরে যেটা হয় যে সব ডাক্তাররাই যেটা চিন্তা করে যে ক্লিনিক্যাল প্র্যাকটিস করবে। তো আমার কাছে মনে হয়েছে যে ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য আমার 150 জন ফ্রেন্ডের ম্যাক্সিমাম ফ্রেন্ডই সে ক্লিনিক্যাল লাইনে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ক্লিনিক্যাল লাইনের তুলনায় আমি যদি পাবলিক হেলথে কাজ করি, সেখানে আমি কিন্তু একটা বড় জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারবো। তো সেই ইচ্ছা থেকেই আমি পাবলিক হেলথের ক্যারিয়ারটা বেছে নিই। তো আমি শুরু করি আমার রিসার্চের ক্যারিয়ার দিয়ে। সেই রিসার্চের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রিভেনশনের ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো। সেভাবেই আমার যাত্রা শুরু, এবং আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি সেই মটোটাকে ফলো করেই আমি বাংলাদেশে পাবলিক হেলথের ক্যারিয়ার শুরু করি। বাংলাদেশ থেকে মাস্টার অফ পাবলিক হেলথ কমপ্লিট করি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তারপরে বাংলাদেশে ব্র্যাকের ইন্টারন্যাশনালে কাজ করি, আফগানিস্তানে কাজ করি। আমি পাবলিক হেলথ প্রজেক্ট ম্যানেজার ছিলাম, আমি আইসিডিডিবিতে কাজ করি, আমি রিসার্চ ইনভেস্টিগেটর ছিলাম। আপনারা এখন এই করোনা ভাইরাসের সময় আপনারা সবাই আইডিসিআর এর সাথে পরিচিত, যেখানে করোনা ভাইরাস ম্যানেজমেন্টে তারা লিড নিচ্ছে। সেই আইডিসিআর এ আমি আউটব্রেক ইনভেস্টিগেশন অফিসার হিসেবে কাজ করেছি, যেখানে আমার কাজ ছিল অজ্ঞাত রোগে মৃত্যুগুলোর অনুসন্ধান করা এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা। তারপরে আমি চলে আসি অস্ট্রেলিয়াতে। আমি স্কলারশিপ নিয়ে চলে আসি পিএইচডি করতে। ইউনিভার্সিটি অফ অ্যাডলেড থেকে আমি পিএইচডি শেষ করি। তারপরে সেখানে পোস্ট ডক করি। তারপর বিগত 12 বছর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি কাজ করে যাচ্ছি পাবলিক হেলথের বিভিন্ন এরিয়াতে। বর্তমানে যেটা আপনারা শুনেছেন যে আমি ফেডারেশন ইউনিভার্সিটিতে কাজ করছি অ্যাসোসিয়েট প্রফেসর অফ পাবলিক হেলথ হিসেবে। তো আমার কাজ যেটা হয় সেটা হচ্ছে যে ফিউচার জেনারেশন যে পাবলিক হেলথ প্রফেশনাল আছে তাদেরকে গাইড করা ইন দ্য সেন্স অফ টিচিং, এবং সেই সঙ্গে রিসার্চের যে কাজগুলো হয় পাবলিক হেলথে, সেই পাবলিক হেলথের বিষয়ে রিসার্চগুলো করা। এখন পাবলিক হেলথটা আসলে কি সেটা আপনারা, আমি নিশ্চিত যে করোনা ভাইরাস আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছে যে পাবলিক হেলথের স্কোপটা কত বেশি, এটার কাজ করার সুযোগটা কেমন। তো এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি এরিয়া, সেই এরিয়াতে কাজ করার আসলে অনেক সুযোগ আছে। ক্লিনিক্যাল লাইনে যারা কাজ করছেন ডেফিনেটলি সেটা অনেক ভালো, তারা কন্ট্রিবিউট করছেন পেশেন্টের, ইন্ডিভিজুয়াল পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু পাবলিক হেলথে আসলে সমস্ত জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা যদি কোন একটা রোগকে প্রতিরোধ করতে পারি, সেই কাজটা হচ্ছে পাবলিক হেলথের মেইন ফোকাস। আপনি ধন্যবাদ ডক্টর আজিজ রহমান।
জি। এখন আপনাকে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে পাবলিক হেলথ এ বাংলাদেশি স্টুডেন্টদের কি স্কোপ আছে বলে আপনি মনে করেন? আম ধন্যবাদ। বাংলাদেশ থেকে আমি যেটা বলব যে পাবলিক হেলথ এর ক্যারিয়ার করতে হলে আগে যেটা বাংলাদেশের ধারণা ছিল যে ডাক্তার না হলে এই পাবলিক হেলথ এ ক্যারিয়ার করা যায় না। তো সেই ধারণাটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ এ মাস্টার্স করি, তখন আমাদের ব্যাচে ২৬ জনের মধ্যে 50% ছিল ডাক্তার এবং 50% ছিল নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে। তো সেই নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের সাথে ইঞ্জিনিয়ার ছিল, আমাদের সাথে জার্নালিস্ট ছিল, আমাদের সাথে নিউট্রিশনিস্ট ছিল। সো এটা হচ্ছে আসলে মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি এরিয়া। শুধুমাত্র মেডিকেল সায়েন্সের মধ্যে এটা সীমাবদ্ধ না। তো বাংলাদেশ থেকে যদি কেউ পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, তাহলে তাদেরকে ডেফিনিটলি প্রথমে একটা ব্যাচেলর থাকতে হবে এবং তাদেরকে মাস্টার অফ পাবলিক হেলথ যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে আমি বলব যে এটা স্টেপিং স্টোন টু এন্টার ইনটু দ্য পাবলিক হেলথ ক্যারিয়ার। সেই মাস্টার অফ পাবলিক হেলথ তাদেরকে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিবে যে পাবলিক হেলথে যে নলেজটা দরকার, সেই বেসিক নলেজটা কিন্তু তার মাস্টার অফ পাবলিক হেলথ কোর্সের মাধ্যমে পেতে পারে। সো বাংলাদেশ থেকে কেউ যদি চিন্তা করে যে অস্ট্রেলিয়াতে তারা ক্যারিয়ার করতে আসবে, পাবলিক হেলথে ক্যারিয়ার করতে আসবে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে তারা মাস্টার অফ পাবলিক হেলথ এই ক্যারিয়ারের মাধ্যমে তারা কিন্তু এন্ট্রি নিতে পারে অস্ট্রেলিয়াতে পাবলিক হেলথে ক্যারিয়ার শুরু করার জন্য। জি, ধন্যবাদ ডক্টর আজিজুর রহমান। আমি এখন চলে যাব ডক্টর শরৎ খন্দকারের কাছে। ডক্টর শরৎ খন্দকার, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি একটু আপনার সম্পর্কে একটু দর্শকদের বলেন যে আপনি কোথায়, কোথায় পড়াশোনা করেছেন, কিভাবে অস্ট্রেলিয়াতে আসলেন, কিভাবে আজকের অবস্থানে পৌঁছেছেন? জি, ডক্টর শরৎ খন্দকার। জি। ধন্যবাদ ধন্যবাদ মোল্লা ভাইকে আমাকে প্রথমে এখানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। ধন্যবাদ ধন্যবাদ এনআরবি নিউজকে এখানে যে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমি মনে করি অসংখ্য শিক্ষার্থী যারা আছে, যারা অস্ট্রেলিয়া পড়তে আসতে আগ্রহী, তারা আসলে এর মাধ্যমে অনেক জানতে পারবে। আমি আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। আমি আমার পড়াশোনা করেছি, আসলে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করেছি। ইন্টারমিডিয়েট পাস করার পর আমি চলে যাই ইন্ডিয়ার পুনাতে, ওখান থেকে ব্যাচেলর পাস করি। তারপর ওখান থেকে ব্যাচেলর আপনার বিবিএ ফাইন্যান্স শেষ করার পরে আমি ওখান থেকে চলে যাই বাংলাদেশে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হই। সেটা পরবর্তীতে ইংল্যান্ডে ট্রান্সফার করি। তারপর ইংল্যান্ডে স্কলারশিপ নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে ওটা ছিল এমবিএ ইন ফাইন্যান্স, আমি ইংল্যান্ডের থেকে কমপ্লিট করি। তারপর ওখান থেকে ফুল জার্মান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি সেকেন্ড মাস্টার ডিগ্রি করি, যেটা করি মাস্টার্স ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা ছিল কোবার্গ ইউনিভার্সিটি, জার্মানিতে, যেটা ফুল গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। তারপর ওখান থেকে আর আমার বুঝতে পারছেন আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন্যান্স। তারপর আমি জার্মানিতে একটি বড় কোম্পানি, নাম হচ্ছে ক্রোনেস আগে, ওখানে আমি প্রায় 1 বছরের মতো জব করি এজ এ অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার। তারপর জার্মানি থেকে আমি RMIT ইউনিভার্সিটিতে যোগদান করি মাস্টার্স মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে ইন ফাইন্যান্স। দেন এখানে আমি অস্ট্রেলিয়াতে আসি 2005-এ। 2006 আমি অস্ট্রেলিয়াতে আসি, এসে মাস্টার্স ইন ফাইন্যান্স মাস্টার্স বা রিসার্চ ইন ফাইন্যান্সে জয়েন করি, লিডিং টু পিএইচডি, এবং আমি ওটাকে পিএইচডি শেষ করি 2009 সালে RMIT ইউনিভার্সিটি থেকে। তারপরেই আর কি আমি খুবই আর কি সৌভাগ্যবান বলতে হবে যে আমি সাথে সাথেই সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আমি ওখানে জয়েন করি ফুল টাইম একাডেমিক হিসেবে। সো অলরেডি প্রায় 11 বছর আমি সুইনবার্ন ইউনিভার্সিটিতে আছি, এবং বর্তমানে আমি মাস্টার্স ইন ফাইন্যান্স এন্ড মাস্টার্স ইন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং প্রোগ্রামগুলোর আমি দেখাশোনা করছি। জি, ধন্যবাদ ডক্টর শরৎ খন্দকারকে। ডক্টর শরৎ খন্দকার, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বা ভারত থেকে যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে চায়, তাদের জন্য কি স্ট্রিমে অস্ট্রেলিয়াতে তারা আসতে পারে? মনে করেন কেউ ইন্টারমিডিয়েট পাস করেছে, সে কি স্ট্রিমে আসতে পারে? কেউ একজন ব্যাচেলর্স পাস করেছে, বা বাংলাদেশে যেটাকে বিএ ডিগ্রি বলে, কোন একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি পাস করেছে, সে কিভাবে আসতে পারে? বা একজন বাংলাদেশ থেকে হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছে, সে কিভাবে আসতে পারে? কয়টা স্ট্রিমে মানুষ অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে পারে বলে আপনি মনে করেন, সেটা যদি দর্শকদেরকে একটু বলেন। ধন্যবাদ মোল্লা ভাই। আমি যেহেতু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে, সো আমি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, আসলে বিজনেস সাবজেক্টগুলো দেখাশোনা করি। সো আমি এই এরিয়াগুলো নিয়ে আমি বলতে পারি। কেউ যদি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করে, তার জন্য আসলে অস্ট্রেলিয়াতে আসাটা অনেক সুবিধার হবে,
কারণ বাংলাদেশের যে এইচএসসি এটা অস্ট্রেলিয়ান সমকক্ষ, যেমন আমরা ভিক্টোরিয়াতে বলি ভিসি সমকক্ষ। কারো যদি ভালো রেজাল্ট থাকে তখন সে পরীক্ষা দিয়ে সে অস্ট্রেলিয়াতে যে কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারে। আমি মনে করি সে যদি সরাসরি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারে। সে যদি ব্যাচেলর করতে চায় তার জন্য সুবিধা হবে। কেউ যদি বাংলাদেশ থেকে অলরেডি ব্যাচেলর করে থাকে, না এখানে মাঝে মাঝে একটা কমপ্লিকেশন তৈরি হয়। কারণ আপনারা যদি দেখেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনারা দেখবেন মাস্টার্স প্রোগ্রাম অধিকাংশ সময় বলা হয় যে অস্ট্রেলিয়ান ইকুইভ্যালেন্ট ব্যাচেলর ডিগ্রি টু গেট ইনটু দ্য মাস্টার্স ডিগ্রি। না, আমরা বাংলাদেশ থেকে অনেকেই এটা আসলে বুঝি না যে আমার তো ব্যাচেলর ডিগ্রি আছে, যেহেতু আমার ব্যাচেলর ডিগ্রি আছে ইট শুড বি ইকুইভ্যালেন্ট টু অস্ট্রেলিয়ান ব্যাচেলর ডিগ্রি। আসলে জিনিসটা সেরকম না। অস্ট্রেলিয়ান ইকুইভ্যালেন্ট যে ব্যাচেলর ডিগ্রি বলতে বোঝা হয় যে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডের ইকুইভ্যালেন্ট টু ব্যাচেলর ডিগ্রি হতে হয়। সো আমি বলবো যে কেউ যদি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করে অস্ট্রেলিয়াতে আসতে চায় তার জন্য সুবিধা হচ্ছে সে যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে আর্টস দিয়ে, মোটামুটি সে তার ভালো রেজাল্ট থাকলে যে কোনো ইউনিভার্সিটি হয়তো জয়েন করতে পারবে, যদি একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ একটা বড় ব্যাপার এখানে। কেউ যদি মাস্টার্স প্রোগ্রাম আসতে চায় তাকে প্রথমে মেক শিওর করতে হবে যে তার যে ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশে আছে সেটা অস্ট্রেলিয়ান ইকুইভ্যালেন্ট কিনা। এখন এখানে আমাদের অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, ওখানে দেখা হয় যে আসলে এটা ইকুইভ্যালেন্ট কিনা। ফর এক্সাম্পল কেউ যদি আমেরিকা থেকে ব্যাচেলর করে আসে সে সরাসরি অস্ট্রেলিয়ান মাস্টার ডিগ্রি করতে পারবে, আর বাংলাদেশের সবাই এখানে ডাইরেক্ট মাস্টার্স আসতে পারবে না। আমরা যেটা করি সুইনবার্ন ইউনিভার্সিটিতে কেউ যদি ব্যাচেলর পাস করে বাংলাদেশে, আমরা প্রথমে দেখি ওই ইউনিভার্সিটির কোয়ালিটি কিরকম। সেকেন্ড আমরা যেটা দেখি যে তার সেই প্রোগ্রামটা বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই ব্যাচেলর ইকুইভ্যালেন্ট কিনা। কেউ যদি ইকুইভ্যালেন্ট না হয় দ্যাট ইজ অলসো অ্যান অপশন, তারা পাথওয়ের মাধ্যমে চলে আসতে পারে। ফর এক্সাম্পল দে ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য প্রি মাস্টার্স কোর্স। অস্ট্রেলিয়ার অধিকাংশ ইউনিভার্সিটি প্রি মাস্টার্স কোর্সগুলো আছে অধিকাংশ ইউনিভার্সিটিতেই। আমাদের সুইনম্যানে যেমন আছে প্রি মাস্টার্স, প্রি প্রি ফাইন্যান্স, প্রি মাস্টার ফর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। সেখানে তাকে 4টা কোর্স করতে হবে, করার পরে দেন দে ক্যান জয়েন ইন দ্য মাস্টার ডিগ্রি ইন অস্ট্রেলিয়া। সো তারা টেফের মাধ্যমে যেতে পারে, তার ব্যাচেলর যেতে পারে, মাস্টার্সে যেতে পারে। বাট আমি বলবো কেউ যদি বিদেশে আসতে চায় সেক্ষেত্রে তাকে ইন্টারমিডিয়েটে পাস করার পর পরে আসা হয়তো বেটার, কারণ ব্যাচেলর ডিগ্রিতে পাস করলে তাদের এখানে জবের অসংখ্য অপরচুনিটি থাকে। শুধু তাই না, অস্ট্রেলিয়ার অধিকাংশ ইউনিভার্সিটি যেমন RMIT ইউনিভার্সিটি, UTS সিডনিতে, সুইনবার্ন ইউনিভার্সিটি, আমাদের অধিকাংশ প্রোগ্রামগুলোরই আমাদের একটা IBL প্রোগ্রাম আছে যেটাকে বলি ইন্ডাস্ট্রি বেসড প্লেসমেন্ট। একটা সময় এই ইন্ডাস্ট্রি বেসড প্লেসমেন্ট গুলো শুধুমাত্র অস্ট্রেলিয়ান বর্ন বা অস্ট্রেলিয়ান সিটিজেনকে দেওয়া হতো। এখন অধিকাংশ ইউনিভার্সিটি এই IBL প্রোগ্রামটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করতে যাচ্ছে। কেউ যদি ব্যাচেলর পড়তে আসে তাকে দেখা যাবে তার যে রেজাল্ট ভালো থাকে সে লাস্ট একটা বছর, হয়তো তার ব্যাচেলর ডিগ্রির মেয়াদ যদি 3 বছর হয়, স্ট্যান্ডার্ড ব্যাচেলর ডিগ্রি 3 বছর, তাকে 1 বছর এক্সট্রা প্লেসমেন্ট তাকে ইউনিভার্সিটি দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে সে প্লেসমেন্ট ক্ষেত্রে যেটা হয় যে তারা পাশ করার পরপরই ওরা অধিকাংশ ক্ষেত্রে যে প্লেসমেন্ট অর্গানাইজেশনটা আছে তারা জবের জন্য নিয়ে নেয়। এটা একটা সুবিধা। আর আমরা সেই প্লেসমেন্টগুলোকে আমরা আসলে প্রোভাইড করি, যেমন RMIT, সুইনবার্ন, আমাদের যে IBL প্রোগ্রামগুলো আছে আমরা প্লেসমেন্ট প্রোভাইড করি অধিকাংশ ক্ষেত্রে। সো সো এটা আসলে স্টুডেন্টদের জন্য একটা বিশাল বড় একটা স্ট্রেংথের ব্যাপার হয়ে দাঁড়ায় যে পাশ করার পরপরই তাদের জবের জন্য অনেক সুবিধা হয়। জি, ধন্যবাদ ডক্টর শরৎ খন্দকার। আমি আসবো আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে। স্পেশালি মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক এবং মাস্টার্স বাই রিসার্চ যেটাকে এমফিল বলে, সেগুলোতে ভর্তির ব্যাপারে কি ক্রাইটেরিয়া আপনারা দেখেন? ছাত্ররা কি জিনিস করলে তাদের জন্য অস্ট্রেলিয়াতে যে অ্যাডমিশন অপরচুনিটিটা বেড়ে যাবে, সেটার ব্যাপারে আপনার কাছে আমি কোয়েশ্চেন নিয়ে আসবো একটু পরে। আমি এখন চলে যাচ্ছি ডক্টর আজিজ রহমানের কাছে। ডক্টর আজিজ রহমান, পাবলিক হেলথে কেরিয়ার গড়ার জন্য আপনি কিছু কথা একটু আগে বলেছেন। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, পাবলিক হেলথের কেরিয়ার নিয়ে আমরা কথা বলবো। তার আগে যেটা বলতে চাচ্ছি, কেউ যদি এখন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে কেউ যদি পড়াশোনা করে থাকে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে সে ব্যাচেলার্স করেছে, হয়তো মাস্টার্সও করেছে কোর্স ওয়ার্ক, এখন সে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে স্কলারশিপ নিয়ে। তখন অস্ট্রেলিয়াতে এমফিল বা মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডির জন্য স্কলারশিপের জন্য কি জিনিস আপনি প্রয়োজন বলে মনে করেন, কি জিনিস রিকোয়ার্ড এবং কি জিনিস মনে করেন অন টপ অফ দ্যাট হলে একটা মানুষের জন্য অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়াটা সুবিধা হবে বলে আপনি মনে করেন? ডক্টর আজিজ রহমান।
ধন্যবাদ। পাবলিক হেলথের আসলে যেটা বলছিলাম যে এন্ট্রি পাথওয়ে হচ্ছে বেস্ট অপশন হচ্ছে মাস্টার পাবলিক হেলথে এন্ট্রি নেওয়া। কেউ যদি ব্যাচেলর শেষ করে বাংলাদেশে তারপর সে যদি মাস্টার পাবলিক হেলথ করে তাহলে কিন্তু সে পাবলিক হেলথের মধ্যে সে ঢুকতে পারে অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার করার জন্য। কিন্তু কেউ যদি চিন্তা করে যে না তারা মাস্টার্স অলরেডি করেছে, বাংলাদেশে মাস্টার্স করেছে, এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, মাস্টার পাবলিক হেলথে অস্ট্রেলিয়া করার জন্য স্কলারশিপের অপরচুনিটি একটু কম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে সেলফ ফিন্যান্সে মাস্টার পাবলিক হেলথ করার জন্য কিছু লিমিটেড স্কলারশিপ আছে। এখন যেমন অস্ট্রেলিয়াতে নতুন একটা স্কলারশিপ হচ্ছে ডেস্টিনেশন অস্ট্রেলিয়া স্কলারশিপ, যেটা রিজিওনাল ইউনিভার্সিটি গুলোতে দেওয়া হচ্ছে। এছাড়া কিছু অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড আছে, তো সেই জিনিসগুলো দিয়ে মাস্টার পাবলিক হেলথ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে কেউ যদি মাস্টার শেষ করে ফেলে, এখন এরপরে তারা করতে যাচ্ছে ফিউচার রিসার্চ ক্যারিয়ার করতে যাচ্ছে, স্পেসিফিক্যালি যদি কেউ পিএইচডি করতে আসতে চায়, এমফিল ইন পাবলিক হেলথ অস্ট্রেলিয়ার মধ্যে খুবই কম ইউনিভার্সিটির মধ্যে আছে, বলতে গেলে নেই। তো বেশিরভাগ যেটা এনকারেজ করা হয়, কেউ যদি মাস্টার্স করা থাকে তাহলে তাকে হচ্ছে পিএইচডির জন্য সে চেষ্টা করতে পারে। তো পিএইচডি করার জন্য যে প্রিপারেশন গুলো নিতে হয়, এবং পিএইচডি হচ্ছে মিনিমাম ৩ বছরের যে কোর্স, সেই কোর্স ডেফিনেটলি সেলফ ফিনান্সে পড়া খুবই ব্যয়বহুল। তো সেটা স্কলারশিপের মাধ্যমে পড়া সম্ভব, এবং অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত পিএইচডি করার যথেষ্ট স্কলারশিপের সুযোগ আছে পাবলিক হেলথে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে সেই পাবলিক হেলথে পিএইচডি পাওয়ার জন্য। আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে অনার্স ইকুইভ্যালেন্ট দেখা হয়। যেহেতু বাংলাদেশে অনার্স করা হয় না, সেই মাস্টার্সটাকে অনার্স ইকুইভ্যালেন্ট দেখা হয়। তার মানে মাস্টার্সের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে দেখা হয় যে সেটাকে অনার্স ইকুইভ্যালেন্ট করা যায় কিনা। এখানে আমাদেরকে যে অ্যাসেসমেন্টটা করতে হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাসেস করে। সে এই রিকোয়ারমেন্ট হচ্ছে এটলিস্ট 70% যদি তার স্কোর থাকে সেটাকে এলিজিবল ধরা হয় পিএইচডির জন্য। এরপরে আছে যে স্কলারশিপ পাওয়ার জন্য আহ, যদি 85% প্লাস হয় তাহলে ধরা হয় তাকে স্কলারশিপের জন্য এলিজিবল। তো অনেক ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশে, যেটা আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে পাবলিক হেলথ অনেকে মাস্টার্স করে বাংলাদেশে, এখন অনেক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার পাবলিক হেলথ করছে স্টুডেন্টরা। তো প্রতিটা ইউনিভার্সিটির মধ্যে আমি জানি যে তাদের একটা থিসিসের কম্পোনেন্ট থাকে, একটা রিসার্চের কম্পোনেন্ট থাকে। তো সেই রিসার্চের কম্পোনেন্টে অনেক সময় স্টুডেন্টরা সেটাকে খুব একটা গুরুত্ব দেয় না। সেই জিনিসটা কিন্তু তারা ফেস করে যখন তারা পিএইচডি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে বা পিএইচডি অ্যাপ্লাই করতে চায় অস্ট্রেলিয়াতে। সেই রিসার্চের কম্পোনেন্টটা কিন্তু আমরা যথেষ্ট গুরুত্ব দিই। কারণ আমরা যদি দেখি যে তার রিসার্চে যথেষ্ট এক্সপেরিয়েন্স নেই, তাহলে কিন্তু আমরা মাস্টার্স অফ পাবলিক হেলথে সেই যে থিসিসটা করেছে সেটাকে কিন্তু আমরা রিঅ্যাসেস করি। সেই রিঅ্যাসেস করার পরে যদি সেই থিসিসটা 85% এর চেয়ে বেশি স্কোরিং হয়, আমাদের দুজন ইন্ডিপেন্ডেন্ট ফ্যাকাল্টি মেম্বার এটাকে ইন্ডিভিজুয়ালি ইভালুয়েট করে। যদি 85% এর উপরে থাকে তখন হচ্ছে আমরা এটাকে স্কলারশিপের জন্য এলিজিবল বলি। যদি 85% এর নিচে থাকে তখন কিন্তু সেটাকে আমরা পিএইচডি, যদি মিনিমাম 70% থাকে তাহলে আমরা বলি সে পিএইচডি অ্যাপ্লাই করতে পারে, বাট নট ফর স্কলারশিপ। সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি মাস্টার পাবলিক হেলথ শেষ করেছি, এখনই কি আমার পিএইচডি তে চলে আসা উচিত কিনা। তো আমার কাছে যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আসে, আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মাস্টার্স এর রেজাল্টের পাশাপাশি তার রিসার্চের এক্সপিরিয়েন্স আছে কিনা। সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে রিসার্চের এক্সপিরিয়েন্স থাকা। এবং রিসার্চের এক্সপিরিয়েন্স বলতে আমি বলতে চাচ্ছি যে সে হয়তো মাস্টার পাবলিক হেলথ শেষ করেছে, অথবা তার আগে বা পরে সে হচ্ছে কিছুদিন রিসার্চে কাজ করেছে, যে কোনো ফিল্ডে রিসার্চে কাজ করতে পারে। এই রিসার্চের যে কাজ করেছে সেটা রিফ্লেকশনটা হয় রিসার্চ আউটপুটের মাধ্যমে। সেই রিসার্চ আউটপুট বলতে আমি বলতে চাচ্ছি যে পাবলিকেশন। সেই রিসার্চের পাবলিকেশনের ক্ষেত্রে সে যদি, তার যদি কিছু পাবলিকেশন থাকে, স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল পাবলিকেশন থাকে, তাহলে কি সে কিন্তু স্কলারশিপের যে স্কোরিং সেই স্কোরিং এ অনেক এগিয়ে যাবে। অনেক ক্ষেত্রেই নিজের পাবলিকেশন করা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। যদি কেউ রিসার্চ টিমের সাথে কাজ করে, কোন একটা অর্গানাইজেশন রিসার্চের সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু সেই রিসার্চের আউটপুটে তার কো-অথর হিসেবে পাবলিকেশন হতে পারে। কিন্তু যেই স্টুডেন্ট গুলো মাস্টার পাবলিক হেলথ শেষ করেছে তারা যে থিসিসটা করছে সেটা কিন্তু তার নিজে ফার্স্ট অথর হিসেবে পাবলিশ করতে পারে। অনেকেই এটাকে গুরুত্ব দেয় না, অনেকেই শুধুমাত্র মাস্টার পাবলিক হেলথ শেষ করার জন্য থিসিসটাকে শেষ করে। অনেকেই হয়তো ঠিকমতো রিসার্চটাকেও ঠিকমতো করে না, যেহেতু তাদের টার্গেট থাকে এমপিএইচ ডিগ্রিটাকে নেওয়া। কিন্তু আমি যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে যে এই মাস্টার পাবলিক হেলথ যারা করছেন বা বাংলাদেশে মাস্টার যারা করছেন, তারা যদি থিসিসের কম্পোনেন্ট থাকে সেটাকে গুরুত্ব দিয়ে সেটাকে করা, এবং সেটাকে তারপরে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করা। কারণ সেটা আপনার কিন্তু একটা ফার্স্ট অথর পাবলিকেশন হয়ে যাবে, যেটা আপনার পিএইচডি অ্যাপ্লিকেশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের কি ক্রাইটেরিয়া লাগছে?
একটা হচ্ছে তাহলে আমি বলছি, IELTS। একটা হচ্ছে IELTS, একটা ইংলিশ রিকোয়ারমেন্ট অবশ্যই লাগবে অস্ট্রেলিয়াতে, সেটা কত যেটা হচ্ছে লাগছে? ফেডারেশন ইউনিভার্সিটিতে যদি কেউ পাবলিক হেলথ এ পিএইচডি করতে চায়, মনে করুন যে আপনার আন্ডারে কেউ পিএইচডি করতে চাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি আমি বলতে চাচ্ছি বুলেট পয়েন্ট রিকোয়ারমেন্ট কি? আচ্ছা, তাহলে আমি যদি বলি যে ফার্স্ট হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সেই প্রিপেয়ার করার জন্য যেগুলো বললাম, যে মাস্টার পাবলিক হেলথ এর মধ্যে তার থিসিস বা রিসার্চের এক্সপেরিয়েন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে তার রিসার্চ পাবলিকেশন থাকতে হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে তার যে অনার্স ইকুইভ্যালেন্ট সেটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া। সো ইউনিভার্সিটি এটাকে দেখবে যে তার সেই মিনিমাম 70% স্কোর আছে কিনা। আর আপনি যেটা বলছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, প্রতিটা ইউনিভার্সিটির মধ্যে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টের জন্য। সো সব বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা আইএলটিএস এ আমরা 6.5 নো ব্যান্ড লেস দেন 6 সেটা আমরা চাই। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে পিএইচডি অ্যাপ্লিকেশন কেউ করতে চাইলে প্রথমে কিন্তু তাকে পটেনশিয়াল সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সেটা হচ্ছে আমি বলবো যে ফার্স্ট হার্ডল। কারণ কেউ যদি কোনো একটা টপিকস নিয়ে রিসার্চ করতে চায়, সেই রিসার্চের জন্য সুপারভাইজার খুঁজে পাওয়াটা হচ্ছে ফার্স্ট একটা ব্যারিয়ার। তো প্রথমে খোঁজ করতে হবে যে কোন সুপারভাইজার অ্যাভেলেবেল আছে তার সেই তার স্টুডেন্টকে সুপারভাইজ করার জন্য। এক্ষেত্রে আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে অনেক সময় অস্ট্রেলিয়াতে পিএইচডি স্কলারশিপের জন্য অ্যাডভার্টাইজ করা হয় জবের অ্যাডভার্টাইজমেন্টের মতন। তখন একটা টপিক কিন্তু দেওয়া থাকে, একটা প্রজেক্ট দেওয়া থাকে, সেই প্রজেক্টের জন্য আমরা স্টুডেন্ট খোঁজ করি। তো স্টুডেন্টকে তখন নতুন করে টপিক কোনো চিন্তা করতে হয় না, তারা সেই টপিক্স এর কাজ করার জন্য তারা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করে জবের মতোই তারা সিলেকশন প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু তারা পিএইচডি শুরু করতে পারে। আরেকটা হচ্ছে যে না, আমি একটা টপিক্স নিয়ে কাজ করব, সেই টপিক্সটা আমি তখন খোঁজ করব বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রফেসরদের সাথে আমি যোগাযোগ করব যে আমি এই টপিক্সে কাজ করতে চাই, ওয়েদার ইউ আর হ্যাপি টু সুপারভাইজ মি অর নট। সেই চেষ্টাটা করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং সেটা যেটা হয় অনেক সময় আমি যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে যে আপনি যদি কোনো টপিক ঠিক করা থাকে, আপনি সেটাকে আপনি অ্যাপ্রোচ করেন বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসরদেরকে। তারপরে আমরা যেটা চাই তাকে বলি যে ঠিক আছে তুমি এই টপিক্স নিয়ে কাজ করতে যাচ্ছ, সো সেন্ড মি এ কনসেপ্ট নোট। তো 2 থেকে 3 পেজে আমরা একটা কনসেপ্ট নোট দেখতে চাই, যে কনসেপ্ট নোটের মধ্যে সর্ট অফ রিসার্চ প্রপোজাল আমরা দেখতে চাই যে সে কি করতে চাচ্ছে। সো দ্যাট রিফ্লেক্ট যে তার রিসার্চ নলেজ কতটুকু। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে কোনো পিএইচডি করার জন্য পাবলিক হেলথে কোনো কোর্স ওয়ার্ক নেই। আমেরিকাতে হচ্ছে কোর্স ওয়ার্ক আছে, তাকে কোর্স ওয়ার্ক 2 বছর কোর্স ওয়ার্ক করে তারপর হচ্ছে রিসার্চে যেতে হয়। আমরা এই জন্য যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি তে আমার আন্ডারে অথবা যে কারো আন্ডারে যখন কেউ আসে পিএইচডি করতে, আমরা ধরে নিই তার মধ্যে সেই থিওরিটিক্যাল নলেজটা আছে। তাহলে থিওরিটিক্যাল নলেজটা রিফ্লেকশন কিন্তু হবে যে আমি যখন রিসার্চ একটা প্রপোজাল প্রপোজ করব, সেটার মধ্যে কিন্তু রিফ্লেক্ট করবে যে আমি কতটুকু রিসার্চ নলেজটা আমার আছে। এই জন্য এই কনসেপ্ট নোটটা রেডি করা একটা খুব জরুরি বিষয়। তো কনসেপ্ট নোটটা রেডি করার পর যখন সুপারভাইজারকে অ্যাপ্রোচ করা হবে, যদি সুপারভাইজার রাজি হয় যে ইয়েস আই এম হ্যাপি টু সুপারভাইজ ইউ, সম্ভবত তারপরেই সুপারভাইজার স্টুডেন্টের সাথে যোগাযোগ করবে, তার সাথে স্কাইপ ইন্টারভিউ করতে পারে। করার পর যদি সুপারভাইজার হ্যাপি হয়, দেন হি উইল সে ওকে আই এম হ্যাপি টু সুপারভাইজ ইউ। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টিক টু গেট ইনটু দ্য পিএইচডি। যখন সুপারভাইজার বলবে যে আমি রাজি তোমাকে সুপারভাইজ করার জন্য, দেন হি উইল আস্ক দ্য স্টুডেন্ট টু অ্যাপ্লাই ফর্মালি টু দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তখন অ্যাপ্লাই করার পরে ফর্মাল সব ডকুমেন্টস গুলো ইউনিভার্সিটি তখন অ্যাসেস করবে। তখন ইউনিভার্সিটি আবার জানতে চাবে যে ওয়েদার দ্য স্টুডেন্ট হ্যাজ কন্ট্যাক্টেড দ্য সুপারভাইজার অর নট। তো স্টুডেন্ট যখন সুপারভাইজারের সাথে যখন এই এগ্রিমেন্টটা হয়ে গেল, তখন কিন্তু সুপারভাইজার পেয়ে গেল এবং সেই ইনফরমেশনটা কিন্তু দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তারপর হচ্ছে ইউনিভার্সিটি সেটাকে অ্যাসেস করবে, তার এলিজিবিলিটি দেখবে, আইএলটিএস এর স্কোর দেখবে, দেখার পরে দেন আমরা যে অ্যাপ্লিকেশন গুলো পাই সেগুলোকে তখন আমরা স্কোরিং করি স্কলারশিপের জন্য। সে ফর এক্সাম্পল এই বছর আমার ইউনিভার্সিটিতে 10টা স্কলারশিপ আছে। সেই 10টা স্কলারশিপের মধ্যে হয়তো আমার স্কুলের জন্য 3টা স্কলারশিপ আছে। তো আমাদের অ্যাপ্লিকেশন আছে হয়তো 6টা অ্যাপ্লিকেশন আছে। সেই 6টা অ্যাপ্লিকেশনের মধ্যে যারা হয়তো 85% এর উপরে, যেটা আমি বলছিলাম, কিন্তু সেই 6 জনের মধ্যে আমি 3 জনকে দিতে পারবো, বাকি 3 জনকে আমি দিতে পারবো না। সেই 3 জনকে আমরা তখন স্কোরিং করি, যেটা বলছিলাম যে বেসড অন হিজ অর হার রিসার্চ এক্সপিরিয়েন্স, তার পাবলিকেশন আছে কিনা এবং তার প্রপোজাল আছে কিনা এবং সুপারভাইজার রিকমেন্ডেশন, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা কিন্তু একটা মার্কিং করি, যেটার মধ্যে সুপারভাইজারের খুব একটা ইনভলভমেন্ট থাকে না। একটা ইন্ডিভিজুয়াল প্যানেল থাকে, তারা মার্কিং করে যে স্টুডেন্ট গুলো কারা হচ্ছে কিরকম স্কোর করবে। এবং যদি আমাদের 3টা স্কলারশিপ থাকে, টপ যে 3 স্কোরার তারা হচ্ছে সেই স্কলারশিপটা পেয়ে থাকে। এই জন্য যদি একটু আগে থেকে সবাই প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু সে নিজেকে প্রিপেয়ার করতে পারবে এবং যখন সে প্রিপেয়ার থাকবে দেন হিস অ্যাপ্লিকেশন উইল বি কম্পিটিটিভ রাদার দেন প্রিম্যাচুরলি অ্যাপ্লাই করলে যেটা হবে যে আহ, সফলতার সম্ভাবনা অনেক কম। ধন্যবাদ ডক্টর আজিজ। তার মানে দাঁড়াচ্ছে যে কেউ যদি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে চায়, তাহলে তাকে আইএলটিএস এ প্রতিটা কম্পোনেন্টে মিনিমাম 6 ওভারঅল ব্যান্ড 6.5 থাকতে জি হবে।
এবং তাকে হচ্ছে অস্ট্রেলিয়ান H1 ইকুইভ্যালেন্ট একটা বাংলাদেশি ডিগ্রি যেটা অস্ট্রেলিয়াতে অ্যাসেসড হলে যাতে H1 ইকুইভ্যালেন্ট সেটা হয়, সেটা থাকতে হবে ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে তার কিছু পাবলিকেশনস থাকতে হবে, রিসার্চ পাবলিকেশনস। যত বেটার জার্নালে সেটা পাবলিশড হবে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যেই জার্নালগুলো বেটার সেখানে যতটা পাবলিশড হবে তার পিএইচডি স্কলারশিপ পাওয়ার চান্স তত বেড়ে যাবে, তাই তো? ঠিক। অ্যান্ড দেন তার কাজ হচ্ছে আপনার মতো একজন গবেষকের সাথে যোগাযোগ করা, অস্ট্রেলিয়ার যিনি একজন ফ্যাকাল্টি মেম্বার তার সাথে কমিউনিকেট করা যে যেটাতে ইন্টারেস্টেড। কেউ যদি মিউজিক ইন্টারেস্টেড হয় তাহলে তাকে মিউজিক প্রফেসরের কাছে, কেউ যদি সায়েন্স ইন্টারেস্টেড হয় তার সায়েন্সে, কেউ যদি ব্যাংকিং ফিন্যান্স ইন্টারেস্ট হয় তারা হয়তো ডক্টর শরৎ খন্দকারের সাথে যোগাযোগ করতে হবে, করে তাকে একটা রিসার্চ প্রপোজাল দিতে হবে। জি, এখানে রিসার্চ আমি প্রপোজাল, জি চাচ্ছি বলেন। সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে রিসার্চের যে এরিয়া গুলো সেগুলো অনেকে স্টুডেন্ট হয়তো চিন্তা করে যে আমি আসলে কিভাবে জানবো। প্রতিটা ইউনিভার্সিটির মধ্যেই কেউ যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করে অথবা যদি জানতে চায় অথবা জাস্ট আমরা যদি গুগলই করি ইউনিভার্সিটির মধ্যে আমি এই টপিকস নিয়ে আমি কাজ করতে চাই, তো এই টপিকসে কারা আছে, তো আমাদের কিন্তু প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে ওপেন দেওয়া আছে এবং সেখানে কিন্তু আমরা মেনশন করি যে আমরা কোন কোন এরিয়াতে কাজ করতে চাই। সে ফর এক্সাম্পল আমি কাজ করি হয়তো নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে। এখন কেউ যদি এসে আমাকে বলে যে আমি ওভারিয়ান ক্যান্সার ইজ ওয়ান অফ মাই এরিয়া, বাট আমি ম্যাটার্নাল মর্টালিটি নিয়ে কাজ করতে চাই, ডেফিনেটলি ইটস অ্যান ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ইস্যু, বাট দ্যাট ইজ নট দ্য এক্সপার্টিস অফ মি। আমার কাছে আসলে অনেক সময় যদি আমার সময় থাকে তাহলে আমি হয়তো তাকে রেসপন্ড করবো, আমি হয়তো তাকে কানেক্ট করে দিব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এত বেশি আমাদের কোয়েরি আসে আমরা হয়তো সেই সুযোগটা থাকে না যে রেসপন্ড করার। তো এই জন্য খুব চিন্তা করে আসলে অ্যাপ্রোচ করতে হবে যে যারা হচ্ছে সেই সুপারভাইজার, পটেনশিয়াল সুপারভাইজার আছে তাদের প্রোফাইলটা একটু যদি দেখে নেওয়া হয় যে কোন এরিয়াতে উনি কাজ করছেন, তাহলে কিন্তু অ্যাপ্রোচটা বেটার হবে এবং সেইভাবে যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে কিন্তু রেসপন্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে দিন শেষে কথা দাঁড়াচ্ছে এই যে আহ, কি কিওয়ার্ড সার্চ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বা গুগল থেকে কিওয়ার্ড সার্চ করে যে ওভারিয়ান ক্যান্সারের উপর কি রিসার্চ করেন অস্ট্রেলিয়াতে, গুগল সার্চ করলে হয়তো সেই ফ্যাকাল্টি মেম্বারের নাম পাওয়া যাবে। পরবর্তীতে সে ফ্যাকাল্টি মেম্বারের সাথে ইমেইলে বা যে কোনো বা এনি আদার মিনস যদি যোগাযোগ করা যায় এবং একটা রিসার্চ প্রপোজাল যে কোন বিষয়ে আমি রিসার্চ করতে চাই সেটা তো প্রত্যেকটি স্টুডেন্টের প্রয়োজন। তো সেই অবশ্যই। রিসার্চ প্রপোজাল নিয়ে সে তখন সেই পটেনশিয়াল সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে। সেই সুপারভাইজার যদি তার রিসার্চ প্রপোজালের সাথে এগ্রি করেন এবং স্কাইপ ইন্টারভিউ মাধ্যমে হোক বা এনি মিনস তার সাথে কথা বলে যদি এগ্রি হন, অনলি জি। দেন তিনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য, তাই তো? জি। এখন অস্ট্রেলিয়াতে স্কলারশিপের লাস্ট ডেট বা স্কলারশিপের সময়টা কোন সময়টাতে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ জন্য মানুষ অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট কবে এবং কোন কোন সেমিস্টারের জন্য কবে কবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায় একটু বলবেন কি? এটা আসলে ভ্যারি করে, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অক্টোবরের 31st হচ্ছে ডেডলাইন থাকে সেটা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। এছাড়া মাঝে মধ্যে বিভিন্ন অন্য স্কলারশিপ থাকে যেমন ডেস্টিনেশন অস্ট্রেলিয়া স্কলারশিপ যেটা বলছিলাম, সেগুলো কিন্তু আবার ইন্ডিভিজুয়াল ডেট থাকে যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়াইড যে কোনোখানে অ্যাপ্লাই করতে পারে। তো আমি যেটা বলবো যে যখন কেউ স্টুডেন্ট চিন্তা করবে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য, ইউনিভার্সিটি ওয়েবসাইট যে ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে চায়, অস্ট্রেলিয়া একটা একটা মহাদেশ, তো সেই মহাদেশের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, বিভিন্ন স্টেট আছে, অনেক স্টুডেন্টের প্রেফারেন্স থাকে, অনেক স্টুডেন্টের প্রেফারেন্স থাকে না। সো আমার অ্যাডভাইস থাকবে যে কেউ যদি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যায় সেখানে স্কলারশিপের সব ইনফরমেশন, ডেডলাইন সবকিছু কিন্তু দেওয়া থাকে এবং সেই প্রিপারেশনটা কিন্তু একটা মোটামুটি একটা ভালো সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে। এমন না যে আমি আজকে প্রিপারেশন নিলাম, আমি আজকে ইচ্ছা করলাম সঙ্গে সঙ্গে আমি কালকে অ্যাপ্লাই করলাম সবকিছু হয়ে গেল। সো ইটস এ ম্যাটার অফ টাইম টু প্রিপেয়ার ইয়োর সেলফ এন্ড দেন নিড টু নো দ্য ডেডলাইন। এটা আপনি একটা ভালো কথা বলেছেন। অনেক সময় যেটা দেখা যায় যে অক্টোবর 31st হচ্ছে ডেডলাইন, অনেক স্টুডেন্ট হয়তো শুরুই করলো নভেম্বর থেকে কাজ করা, তাহলে কিন্তু তাকে নেক্সট অক্টোবর মতো ওয়েট করতে হবে স্কলারশিপের জন্য। সো এই জন্য আগে থেকে যদি স্টুডেন্টরা জেনে থাকে যে আমার ডেডলাইন এটা, আমি এভাবে প্রিপেয়ার করব, তাহলে কিন্তু সে নিজেকে গুছিয়ে নিতে পারবে এবং গুছিয়ে নিয়ে কিন্তু সে ঠিকমতো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। জি, ধন্যবাদ ডক্টর আজিজ রহমান। এখন আমি চলে যাব ডক্টর শরৎ খন্দকারের কাছে। ডক্টর শরৎ খন্দকার, আপনার কাছে প্রশ্ন থাকবে যে যারা অস্ট্রেলিয়াতে আন্ডারগ্রেড লেভেলে, কেউ ইন্টারমিডিয়েট পাস করে আন্ডারগ্রেড লেভেলে পড়তে আসতে চাচ্ছে, মনে করেন যে সুইনবার্ন ইউনিভার্সিটিতে বা আরএমআইটিতে, তা আপনি কি একটু ধারণা দেবেন যে সেক্ষেত্রে আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে পিএইচডি লেভেলে আসতে হলে কি কি রিকোয়ারমেন্ট, তো আন্ডারগ্রেড লেভেলে কেউ যদি মনে করেন ব্যাংকিং এন্ড ফিন্যান্সে কেউ ব্যাচেলার্স করতে আসতে চায়, সে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে, তো সেক্ষেত্রে তার কি কি ক্রাইটেরিয়া অস্ট্রেলিয়ান আপনার ইউনিভার্সিটি তার কি কি ক্রাইটেরিয়ার উপর তাকে অ্যাডমিশন দেবে, কারণ আপনি আন্ডারগ্রেড লেভেলেও কোর্স কোঅর্ডিনেটর ছিলেন আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে আন্ডারগ্রেড লেভেলে ভর্তি হতে হলে তার কি কি জিনিস প্রয়োজন, আন্ডারগ্রেড লেভেলে কি ধরনের স্কলারশিপ
অস্ট্রেলিয়াতে অ্যাভেইলেবল? আর যদি স্কলারশিপ না পায় তাহলে তার ইয়ারলি যে টিউশন ফি সেটা কিরকম হতে পারে? এবং কি রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়বে তার অস্ট্রেলিয়াতে আন্ডারগ্রেড লেভেলে ভর্তি হওয়ার জন্য? ডক্টর শরৎ খন্দকার। গ্রাজুয়েট লেভেলে যেহেতু আমি বিজনেস ফ্যাকাল্টিতে কাজ করি, সো বিজনেস ফ্যাকাল্টিতে বেসিক্যালি কারো যদি এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে, আর কি এইচএসসি ইন্টারমিডিয়েট থাকে বাংলাদেশ থেকে, তারা আসলে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ লং অ্যাজ দে গট এ গুড গ্রেড। সো তাকে এমন হতে হবে না তাকে কমার্স ব্যাকগ্রাউন্ড, তাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড এমন কোনো বিষয় এখানে নেই। নর্মালি এই অধিকাংশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে এখন ওদের কোর্স ওয়ার্কগুলোকে ভাগ করেছে 3টা ভাগে। যেমন আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে, প্রতিটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অ্যাভারেজে পার ইয়ার 2টো সেমিস্টার থাকে এবং প্রতিটা সেমিস্টারে 4টা করে ইউনিট থাকে, বা ইউনিট যেটা আমরা বলি সাবজেক্ট। নর্মালি প্রতিটা ইউনিভার্সিটি এখন প্রথম ইয়ারটাকে বলে আমরা কোর ইয়ার। যে কোর্স সাবজেক্ট গুলো থাকে, এই 8টা কোর্স সাবজেক্ট, এই কোর্স সাবজেক্ট সবার জন্য সমান। কেউ যদি আর্টস থেকে আসে সেই জন্যকে সুন্দরভাবে কোপ করে নিতে পারে যে কোনো স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট বা স্ট্যাট, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স। সো এই বেসিক কোর্সগুলো সবগুলো থাকে হচ্ছে কোর ইউনিটের আন্ডারে, যেটা থাকে প্রথম 1 বছর। দেন সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় স্পেশালাইজেশন। ফর এক্সাম্পল, কেউ যদি চলে যেতে চায় আপনার কেউ যদি করতে চায় অ্যাকাউন্টিং এ পড়তে চায়, কেউ যদি ফাইন্যান্সে পড়তে চায়, সে তখন স্পেশালাইজেশন চলে যেতে পারে। ইট উইল স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড ইয়ার। এন্ড দ্য থার্ড ইয়ারে ওই স্পেশালাইজেশন গুলো চলে, পাশাপাশি কিছু তার মাইনর নেওয়ার সুবিধা থাকে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু ডু ব্যাচেলর ডিগ্রি ইন ফাইন্যান্স বাট মাইনর ইন ইকোনমিক্স। সো এটা সম্ভব। সো যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তাকে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, তাকে কমার্স হতে হবে, তাকে আর্টস হতে হবে, এমন কোনো বিষয় এখানে নেই। ইংরেজি রিকোয়ারমেন্ট বা তার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটা অনেকে জানতে চান আর কি। তো আপনি যদি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোকে দেখেন, আসলে আমাদের এখানে 3টা লেভেল ইউনিভার্সিটি আছে। আমরা বলি টপ টিয়ার ইউনিভার্সিটি, মিডল টিয়ার ইউনিভার্সিটি এন্ড বটম টিয়ার ইউনিভার্সিটি। আপনি যদি টপ টিয়ার ইউনিভার্সিটি, যেগুলো আমরা বলি গ্রুপ অফ 8 ইউনিভার্সিটি, যেগুলো টপ, যেমন মেলবোর্ন, মোনাশ, ওখানে বেতন, যেহেতু ওরা টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাদের বেতনটা তুলনামূলকভাবে একটু বেশি। অ্যাভারেজে ওদের বেতন প্রায় $1,000 থেকে $2,000 বেশি থাকে আপনার যে কোনো নর্মাল ইউনিভার্সিটি থেকে। সুইনম্যান ইউনিভার্সিটি ফর এক্সাম্পল, আমাদের হচ্ছে মিডল টিয়ার ইউনিভার্সিটি ও টপ মিডল টিয়ার ইউনিভার্সিটি। আমাদের অ্যাপ্রক্সিমেটলি বেতন পার ইয়ার অ্যাবাউট $35,000 এরকম দিতে হয়। এখন এই বেতনটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের এখানে বলি, যেহেতু বর্তমানে আমরা জানি কোভিড-19 আমাদেরকে ইম্প্যাক্ট করেছে এবং অধিকাংশ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো তারা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারছে না। অধিকাংশ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো তারা দূরশিক্ষণ, যেটাকে আমরা বলি ডিস্টেন্স লার্নিং বা অনলাইন লার্নিং এ যাচ্ছে। সো এখন আসলে অধিকাংশ ইউনিভার্সিটি তাদের যে মেইন টিউশন ফি, এর থেকে অনেকেই কিন্তু ডিসকাউন্টে অ্যাকচুয়ালি স্টুডেন্ট নিচ্ছে। I know some of the university, they are actually giving 35% discount to get the admission as long as they will offer the program in online. After এটা শেষ করার পর they can come to the face to face learning, অর্থাৎ ইউনিভার্সিটি চলে আসতে পারে। তাদের লাগবে অ্যাপ্রক্সিমেটলি, আপনার যেটা ডক্টর আজিজ বলছিলেন, তাদের লাগবে 6.5 অ্যাভারেজ আইএলটিএস স্কোর। নো ব্র্যান্ড শুড বি লেস দেন 6। বাট এখানে একটা ফাঁক আছে, কারো যদি আইএলটিএস স্কোর কম থাকে, তারা আসলে একটা পাথওয়ে কোর্স আছে যেটাকে বলা হয় এলি কোর্স। ফর এক্সাম্পল, কারো 6 আছে, 6.5 নেই, তার তখন 10 উইকস এলি কোর্স লাগবে, এটা সেই ইউনিভার্সিটি প্রোভাইড করে। সো কারো যদি আইএলটিএস স্কোর কম থাকে, তাকে যে আসতে পারবেন এমন কোনো ব্যাপার নেই। সো তারা ওই এলিকোস কোর্সের মাধ্যমে তারা আপনার ওখানে ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে। তাদেরকে এক্সট্রা 10 উইক বা 12 উইকের একটা কোর্স করে নিতে হবে ইংলিশের উপরে, এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি ইটস এ কনফার্মড এন্ট্রি। এলিকোর্স কোর্সে ঢোকার জন্য কি কোনো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে আইএলটিএস এর, যে আইএলটিএস 6 হলে সে এলিকোর্স কোর্সে ঢুকতে পারবে? আমার জানা মতে ওরকম আসলে খুব একটা রিকোয়ারমেন্ট নেই, বাট ইট শুড নট বি লেস দেন 5। ওকে। ফর এক্সাম্পল, কারো যদি মনে করেন তার স্কোর আছে 6, একটা ব্যান্ড স্কোর চলে গেল 5, সেক্ষেত্রে নর্মাল যেটা হয়, আমি যতটুকু জানি, আই মাইট বি রং, যদি আসলে তাদেরকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে জিনিসটা জানতে হবে, বাট অ্যাপ্রক্সিমেটলি 0.5 স্কোরের জন্য অ্যারাউন্ড 10 উইকস এর কোর্সটা করতে হয়। সো ফর এক্সাম্পল, আর যদি দেখা গেল তার আইএলটিএস স্কোর কম আছে, 5 পেয়েছে, সো সব ব্র্যান্ডে তার 0.5 কম আছে, তাকে হয়তো ওরকম 40 উইকস এটা এলিকোস কোর্স করতে হবে। একটা মজার জিনিস এখানে আছে, নর্মালি ব্যাচেলর ডিগ্রিতে আসলে স্কলারশিপ খুব একটা হয় না। কমার্স সেক্টরে তো আসলে
খুবই কম হয়। বাট আসলে আপনার আপনি যারা ওদের একটা স্কলারশিপের অপরচুনিটি আছে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য, ফর এক্সাম্পল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ওদের জন্য আছে আপনার অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ। তারা সেই ডেভেলপিং কান্ট্রি বিশেষ কিছু কোর্সে তারা সেগুলোতে আসতে পারে, বাট তাদেরকে আসলে ওই আইডিপি আছে যেটা বাংলাদেশে, ওদের মাধ্যমে আরো জিনিস ইনফরমেশন নিতে হবে এবং ইউনিভার্সিটিগুলোতে সরাসরি অ্যাপ্লাই করতে হবে। এক, তাছাড়া বিভিন্ন ধরনের ছোটখাটো স্কলারশিপ আছে, যেমন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, ফ্যাকাল্টি স্কলারশিপ, এগুলো কিন্তু ব্যাচেলর লেভেলে পাওয়া যায়। হয়তো ওদেরকে ফুল স্কলারশিপ দেবে না, বাট 50% স্কলারশিপ পেয়ে যাবে তার টিউশন ফির উপরে। দ্যাট কুড বি হিউজ অ্যামাউন্ট। ফর এক্সাম্পল, তার বেতন যদি $35,000 হয় ইয়ারলি, যদি 50% স্কলারশিপ পায়, দ্যাট কুড বি অন $17,000। সো এটা একটা বড় ব্যাপার। আপনি যদি আমাকে একটা সময় দেন, আরেকটা কথা এখানে অ্যাড করতে পারি। আপনার আমাদের ডক্টর আজিজ ভাই বলছিলেন যেমন পাবলিক হেলথ নিয়ে, কমার্স সিস্টেমটা আবার একটু ডিফারেন্ট। যেমন আমাদের কমার্সে বা ম্যানেজমেন্ট সাইডে আমাদের যেমন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ থাকে, তাছাড়া ওদের ফ্যাকাল্টি স্কলারশিপ আমাদের থাকে। ফর এক্সাম্পল, আমাদের সুইনম্যান ইউনিভার্সিটিতে আমাদের যেমন আছে বিজনেস ফ্যাকাল্টির ওন স্কলারশিপ। তাছাড়া অধিকাংশ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আমার জানা মতে এখন বিজনেস ফ্যাকাল্টিতে তারা টিউশন ফি স্কলারশিপ নামে একটা স্কলারশিপ চালু করেছে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, যেটা তাদের টিউশন ফি কভার করবে। আমার আন্ডারে বর্তমানে অ্যাবাউট 8জন পিএইচডি স্টুডেন্ট আছে, প্রত্যেকেরই টিউশন ফি স্কলারশিপ আছে। যেটা নর্মালি হয় যে তারা যদি আইপিআরএস বা ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ অথবা মনে করেন ইউনিভার্সিটি ফুল স্কলারশিপ না পায়, সেক্ষেত্রে তারা ওই ফ্যাকাল্টি স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারে। নর্মালি যখন আপনাকে অ্যাপ্লাই করে প্রোগ্রামে, ব্যাচেলর প্রোগ্রামে হোক, মাস্টার্স প্রোগ্রামে হোক, ওদের প্রোগ্রামের ভিতরে আপনার অ্যাপ্লিকেশন বিভিন্ন স্কলারশিপ নাম দেওয়া থাকে। আই উড অ্যাকচুয়ালি প্রত্যেককে বলবো যে দে শুড টিক দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বক্সেস ইন অর্ডার টু গেট দ্য স্কলারশিপ। যখনই তার সে বক্সে টিক দিবে, তখনই সেই স্কলারশিপগুলোর জন্য তাদেরকে বিবেচনা করা হবে। বাট there's nothing harm to put the ticks on the boxes. জি, ধন্যবাদ। যেটা হচ্ছে যে আন্ডারগ্রেড লেভেলে যারা পড়তে আসবেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন তাদের ইন্টারমিডিয়েট একটা ভালো কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস হলে এবং একটা ভালো স্কোর যদি থাকে, তারা ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন। সেটা বাংলাদেশের আইডিপির মাধ্যমে হতে পারে বা শিক্ষা মেলা যেখানে হয় সেখানে প্রতিটি ইউনিভার্সিটি থেকে রিপ্রেজেন্টেটিভ যায় বাংলাদেশে। তারা ইনস্ট্যান্টলি সেখানে, আমি যতটুকু জানি, তার ইনস্ট্যান্টলি সেখানে অ্যাডমিশন দিতে পারে, সে ক্ষমতা তারা রাখে। এবং অনেকে হয়তো যদি খুব ভালো স্কোর ইন্টারমিডিয়েটে থাকে এবং খুব ভালো যদি আইএলটিএস স্কোর থাকে, অনেক সময় হয়তো ওই রিপ্রেজেন্টেটিভরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভ যারা বাংলাদেশে যাচ্ছেন, তারা হয়তো সেখান থেকেই হয়তো বৃত্তির জন্য অনেককে পার্শিয়াল বৃত্তি, পার্শিয়াল স্কলারশিপ তারা অফার করতে পারেন, তাই তো? হ্যাঁ, আর সরি প্লিজ। আর যারা হচ্ছেন যে শিক্ষা মেলা বা সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ সাথে যদি কথা বলতে না পারেন, তাহলে হয়তো তারা বিভিন্ন যে এজেন্সি আছে, স্পেশালি হয়তো আইডিপি একটা এজেন্সি আছে বনানীতে, বা বিভিন্ন থ্রুতে, তারা হয়তো তাদের থ্রুতে বিভিন্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে তারা হয়তো এই ব্যাপারটা করতে পারে। তো আমার মনে হয় যে এখনকার যে জমানা, এখন তো সবাই ডিরেক্টলি ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করতে পারে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই প্রতিটা ফ্যাকাল্টির, প্রতিটা ডিপার্টমেন্টেরই কন্ট্যাক্ট আছে, ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর আছে। ইচ্ছা করলেই তারা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ডিপার্টমেন্টের সাথেই তো তারা সরাসরি ইমেইলে যোগাযোগ করে নিতে পারে, তাই তো? জি, অফকোর্স। এখানে একটা মজার কথা আপনাকে আমি বলি, বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য স্টুডেন্টদের জন্য হেল্প করে। নাও অনেকে হেল্প করছে, এটা সত্যি কথা, আবার অসংখ্য ফ্রডও আছে। তো স্টুডেন্টদেরকে এখানে আসলে খুবই সতর্ক থাকতে হবে। আমি যেহেতু মাস্টার্স প্রোগ্রামের ডাইরেক্টর মানে নর্মালি সমস্ত অ্যাপ্লিকেশন মাস্টার্স প্রোগ্রামগুলো আমার জন্য আসে এবং আমি নর্মালি সেটাকে অ্যাপ্রুভ করি আমাদের বিজনেস অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স কোর্সগুলোতে, মাস্টার্স কোর্সে। যখন আমি সেই অ্যাপ্লিকেশনগুলো দেখি, আমরা কিন্তু কখনো এটাকে ডিসক্রিমিনেট করি না যে এটা কি একজন এজেন্সির মাধ্যমে এসছে নাকি কেউ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করেছে। অস্ট্রেলিয়ার প্রতিটা ইউনিভার্সিটিতে এখন অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। সো অনলাইন অ্যাপ্লিকেশন বেসিক্যালি তাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন আছে, অনলাইনে যেতে হবে, নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার সব দিতে হবে, দেন দে নিড টু আপলোড এন্ড ক্লিক অ্যাপ্লাই, দ্যাটস ইট। এটা কিন্তু ডিফিকাল্ট কোনো কিছু না, ভেরি সিম্পল, ভেরি সিম্পল থিং। এবং যখন এই জিনিসগুলো যখন নর্মালি এটা দুইটা লেভেলে আসলে এটাকে আপনার প্রসেসটা শেষ করা হয়। প্রথমে অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ যারা আছে ওরা এগুলো সব দেখে
যখন মনে করে যে না ইটস এলিজিবল, তারা তখন প্রোগ্রাম ডিরেক্টরদের কাছে পাঠানো হয়, দেন উই গিভ দ্য ফাইনাল ওকে। এখন এটা যদি কেউ আপনার এজেন্সির মাধ্যমে যায়, এটা যেরকম ব্যাপার হয়ে দাঁড়াবে, কেউ যদি পার্সোনালি অ্যাপ্লাই করে একই ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি মনে করি কেউ যদি পার্সোনালি অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি বেটার। কারণটা কি, সেই ইউনিভার্সিটির বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে যে টিক দিতে হবে বক্সে, সে জানতে পারছে এবং সে দিতে পারছে। কেউ যদি এজেন্সির মাধ্যমে যায়, এজেন্সি তাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা সেটা কিন্তু আসলে সবসময় এটাকে ভ্যালিডেট করাটা খুব ডিফিকাল্ট। পাশাপাশি সমস্ত স্কলারশিপের কথা ইউনিভার্সিটিকে আপনি এজেন্সিগুলো বলেও না। রাইট। তার মানে তাহলে কি দাঁড়াচ্ছে ডক্টর শরৎ, যে দাঁড়াচ্ছে এটা কথা যে কেউ যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চায়, সেটা আন্ডারগ্র্যাড হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, তাহলে এটা তার জন্য বেটার যে সে নিজে, যেহেতু সে আইএলটিএস এ অলরেডি 6 বা 6.5 পেয়েছে, সে এনাফ কনফিডেন্ট অ্যাবাউট হিজ ইংলিশ অর হার ইংলিশ। তো সেক্ষেত্রে তারা ডিরেক্টলি অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে সে ইন্টারেস্টেড পড়তে, সেই ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট আস, ওখানে গিয়ে সে ইমেল অ্যাড্রেস এবং ফোনের মাধ্যমে ডিরেক্টলি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। এবং সেই কমিউনিকেশন যখন ওয়ান্স ইট স্টার্টস, তাহলে তারা হচ্ছে সেখানে যা যা প্রয়োজন ডকুমেন্ট, তার পাসপোর্টের কপি হোক, তার ছবি হোক, তার আইএলটিএস এর রিপোর্ট হোক, তার ইন্টারমিডিয়েটের মার্কশিট হোক, এগুলো সে ইজিলি আপলোড করে দিলে অটোমেটিকলি তার সাথে একটা র্যাপোর্ট বিল্ড হচ্ছে ইউনিভার্সিটির। এবং ইউনিভার্সিটির যে প্রাইমারি স্ক্রিনিং যারা করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তারা প্রাইমারি স্ক্রিনিং করার পর যদি দেখেন যে সে এলিজিবল, তখন তারা সেটা পাস করছেন আপনার মতো কোর্স ডিরেক্টরদের কাছে, এবং কোর্স ডিরেক্টররা তখন ফাইনাল টিক দিচ্ছেন, অ্যাপ্রুভাল দিচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি। নরমালি যখন কোনো স্টুডেন্ট আপনার অ্যাপ্লাই করলেন প্রোগ্রামে, যখনই সে সাবমিট করলো অ্যাপ্লিকেশনের সাথে সাথে কিন্তু একটা রিটার্ন ইমেল পেয়ে যাচ্ছে যে your application has successfully submitted. Confirmation of like acceptance of like exactly. তো ওনারা জানতেই পারছে তার ইমেলটা, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। ব্যাচেলর এবং মাস্টার্স ক্ষেত্রে যেটা হয়, আমরা নরমালি দুটো সেমিস্টার শুরু করি। আইদার আপনার সেমিস্টার 1 সেটা নরমালি শুরু হয় এন্ড অফ ফেব্রুয়ারি টু বিগিনিং অফ মার্চ, অথবা সেকেন্ড সেমিস্টার বেসিক্যালি এন্ড অফ জুলাই টু অর ফার্স্ট উইক অফ অগস্ট, সবগুলো ইউনিভার্সিটিতে। মাস্টার্স বা রিসার্চ বা পিএইচডি ক্ষেত্রে অধিকাংশ ইউনিভার্সিটিতে কোনো ডেডলাইন নেই। They can actually apply anytime they want. Right. It could be in December, it could be anytime they want, they can actually apply for that program. But the deadline relates to scholarship, যেটা আমরা বললাম যে 31 অক্টোবর। কেউ যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে হয়তো তার ওই ডেডলাইনটা মেইনটেইন করতে হবে। কিন্তু কেউ যদি পার্সোনালি পড়তে আসতে চায় নিজের সেলফ ফিন্যান্সে, সেটা নরমালি মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, নরমালি মানুষ সেলফ ফিন্যান্সে পড়তে আসে। নরমালি মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডি এগুলা স্কলারশিপ ছাড়া খুব কম লোকই পড়াশোনা করে, তাই না? তো মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, সেটা যদি কেউ সেলফ ফিন্যান্সে পড়তে আসে, তাহলে তাকে বছরে যে কোনো সময় সে অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু পিএইচডি ক্ষেত্রে বা মাস্টার্স বা রিসার্চের ক্ষেত্রে যেটা আমি বললাম, দে ক্যান অ্যাপ্লাই এনি টাইম, যদি সেটা ফ্যাকাল্টি স্কলারশিপ হয় বা টিউশন ফি স্কলারশিপ হয়। টিউশন ফি স্কলারশিপ যেটা হচ্ছে একটা টিউশন ফি থাকবে না, ইন দ্যাট কেস দে ক্যান অ্যাপ্লাই এনি টাইম। অনলি গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলো আইপিআরএস ফর এক্সাম্পল অথবা অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড, এগুলো ডেডলাইন আছে, এই সময়ের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে হবে। যেটা ফ্যাকাল্টি স্কলারশিপ বা পোর্টফোলিও স্কলারশিপ, it doesn't have any deadline, you can apply anything you want. ডক্টর শরৎ, আপনার কাছে নেক্সট প্রশ্ন হচ্ছে আমার, যে আন্ডারগ্রেড লেভেলে কেউ যদি মাস্টার্স ইন ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়তে আসেন, আন্ডারগ্রেড লেভেলে তার ইয়ারলি টিউশন ফি কিরকম, এবং মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে তার টিউশন ফি কিরকম? নরমালি আমি আমার ফাইন্যান্সের উপর আমি আমার ব্যাকগ্রাউন্ড, এখানে কয়েকটা ইস্যু ডিপেন্ডস করে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি রেপুটেশন, আমি আগে বলেছি। 2 নম্বর হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের এক্সটার্নাল লিঙ্ক কতটুকু, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফর এক্সাম্পল, কেউ যদি ব্যাচেলর ইন অ্যাকাউন্টিং করতে চায়, এটা কি সিপিএ অ্যাক্রিডিটেড কিনা, অথবা কেউ মাস্টার্স অফ ফাইন্যান্স পড়তে চায়, এটা কি সিএফএ, যেটা বলে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই ইনস্টিটিউট আমেরিকার দ্য লার্জেস্ট ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড ইন ফাইন্যান্স, এটার অ্যাক্রিডিটেড কিনা, বা WCSB, যেটা হচ্ছে আমেরিকার অ্যাক্রিডিটেশন বডি ইন দ্য ওয়ার্ল্ড। অনলি আপনি যেমন WCSB দ্বারা অনলি অ্যাবাউট 12 ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া তারা হচ্ছে এটা অ্যাক্রিডিটেড। CFA about 5 to 6 universities that are accredited from those institutions. কারণ এই অ্যাক্রিডিটেশন যখন হয়, the student can go to any country in the world, their value is the same. আমি একটা এভারেজ আইডিয়া চাচ্ছিলাম, যে স্পেসিফিক ফ্যাকাল্টি না, এভারেজ একটা আইডিয়া যে কিরকম পয়সা লাগে নরমালি, অনেকে জানতে চান আর কি। আচ্ছা, নরমালি অ্যাপ্রক্সিমেটলি আপনার টিউশন ফি যদি লো টিয়ার ইউনিভার্সিটি হয় অ্যারাউন্ড $16,000 পার সেমিস্টার, হাই টিয়ার ইউনিভার্সিটি হয় অ্যারাউন্ড $20,000 থেকে $25,000 পার সেমিস্টার।
পার সেমেস্টার তার মানে ইয়ারলি অ্যারাউন্ড আশা করা যায় $32,000 থেকে $50,000 পর্যন্ত। এক্স্যাক্টলি, এটা ভ্যারি করবে এক্স্যাক্টলি। ইয়ারলি। তো কেউ যদি ব্যাচেলর্স পড়তে চান, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে নিয়ারলি $160,000 থেকে নিয়ারলি $150,000 ম্যাক্সিমাম হয়তো তার লাগতে পারে বা সামথিং লাইক দ্যাট, তাই তো? ব্যাচেলর্স করতে চাইলে। যদি 3 বছরের ব্যাচেলর হয়, আপনি ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি $90,000, 90 to $90,000 100,000। $90,000 হইলে যে আপনার মানে লো টায়ার ইউনিভার্সিটিতে চলে আসতে পারবে। আর যদি কেউ হাই টায়ার ইউনিভার্সিটিতে যেতে চায় সেক্ষেত্রে 150 পর্যন্ত এটা যেতে পারে, তাই তো? এক্স্যাক্টলি। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে কেউ যদি ব্যাচেলর্স আসতে চান এই দেশে, তাহলে তার তো টিউশন ফি গেল। তার লিভিং এক্সপেন্স কিরকম খরচ পড়তে পারে অন এভারেজ? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি জানি যে ইটস এ হ্যাঁ। ভিভিড, ইটস এ রিয়েলি ভিভিড কোয়েশ্চেন, কারণ হচ্ছে ইট কুড রেঞ্জ ফ্রম লাইক এনিওয়্যার টু এনিওয়্যার। বাট মিনিমাম আপনি যেহেতু ছাত্রদের সাথে ডিরেক্টলি ইন কনট্যাক্ট এজ এ কোর্স ডিরেক্টর, তো আমি যেটা বলছি মিনিমাম মানে মানুষ অনেক সময় জানতে চায় যে অস্ট্রেলিয়াতে কিরকম কস্ট। তো মিনিমাম কত টাকা লিভিং এক্সপেন্স হলে তারা এই দেশে সার্ভাইভ করতে পারবেন বলে মনে করেন আপনি? আমি মনে করি, এগেইন আমি বলছি যে there is no wrong answer স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি পার্সোনালি বলবো কেউ যদি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চায়, প্রথম তাকে বলবো দে শুড অ্যাভয়েড ইউনিভার্সিটি ডরমিটরি। কারণ তারা যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে যেতে চায়, ইটস ভেরি এক্সপেন্সিভ। ইন ইউরোপ, আমেরিকা ইটস ভেরি চিপ, অস্ট্রেলিয়া ইটস ভেরি এক্সপেন্সিভ। তাদের জন্য বেস্ট হচ্ছে তারা যদি ৩-৪ জন স্টুডেন্ট একসাথে মিলে তারা যদি কোনো একটা রুমের ভিতরে একসাথে থাকতে পারে, ইজি। তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের খরচ হবে অ্যারাউন্ড, ফর এক্সাম্পল দেখা যেতে পারে অ্যারাউন্ড $1,200 to $1,300 পার মান্থ প্রবাবলি, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট শেয়ার করে। ভেরি গুড। কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু ওই যে ফ্ল্যাটমেটস, তারপর হচ্ছে শেয়ার্ড হাউস, এরকম বহু ওয়েবসাইট আছে যেখানে বহু ইচ্ছা website করলে আছে। শেয়ার্ড হাউস পাওয়া যায়। তো দ্যাটস নট আ প্রবলেম। তাহলে ধরে নেওয়া যায় যে অ্যারাউন্ড $1,500 বা $1,500 মধ্যে তার মান্থলি একটা এক্সপেন্স তার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তার ইয়ারলি দেখা যাচ্ছে $18,000 এবং ৩ বছরে যদি আমরা ধরে নেই যে মোটামুটি অ্যারাউন্ড $54,000 এ বা অ্যারাউন্ড $60,000 তার লিভিং এক্সপেন্স আর 130 টু 150 তার টিউশন ফি। তো ধরে নেওয়া যায় $200,000 এর মধ্যে তার একটা ব্যাচেলর্স ডিগ্রি সে করে অস্ট্রেলিয়া থেকে যেতে পারবে বলে ধারণা করা যাচ্ছে, তাই তো? জি, আশা করা যায়, হ্যাঁ। আর এখন আশা করা যায়। আর যারা আন্ডারগ্রেড লেভেলে পড়ে তাদের কি পার্ট টাইম জবের কোনো ফ্যাসিলিটিস অস্ট্রেলিয়াতে আছে? যে কি পরিমাণ আওয়ার তাদেরকে গভর্নমেন্ট অ্যালাউ করে বা তারা কি পার্ট টাইম যে ক্যাজুয়াল জব সেগুলো করার তাদের স্কোপ কিরকম? নরমালি ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় যে ওকে, ফার্স্ট অফ অল তারা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে লিগ্যালি। 20 ঘন্টা কাজ করতে পারে। প্রতিটা ইউনিভার্সিটিরই ওদের নিজস্ব ওয়েবসাইট আছে। প্রতিটা ইউনিভার্সিটির ওদের বিভিন্ন আপনার দেয়াল পত্রিকার মতো বের করে প্রতি সপ্তাহতেই দেখা যাচ্ছে। ওরা বিভিন্ন কোম্পানি যারা লোক খুঁজছে জবের জন্য, তারা ওখানে অ্যাডভার্টাইজ করে, স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই। বাট রাইট। ইটস নট দ্যাট সবাই এই জবটা পেতে পারে। তার মানে হচ্ছে তারা ২০ ঘন্টা কাজ করতে পারছে যখন সেমিস্টার রান করছে। যখন হ্যাঁ, সেমিস্টার ২ সেমিস্টারের মাঝখানে যখন ব্রেক থাকছে, একটা বড় গ্যাপ থাকে অস্ট্রেলিয়াতে ২ সেমিস্টারের মাঝখানে এবং এন্ড অফ দ্য ইয়ার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অলমোস্ট ৩ মাস গ্যাপ থাকে। ওই সময়টা কি স্টুডেন্টরা এই ২০ ঘন্টার লিমিটেশনটা থাকছে নাকি ওই সময়টা তারা অনেক বেশি কাজ করতে পারে? নরমালি যখন আপনার যখন কোর্স থাকে না, এখন ডিপেন্ডস করে আসলে স্টুডেন্টটা কি সে আবার সামার ওয়ার্ক কোর্স নিচ্ছে কিনা। কারণ আচ্ছা, অস্ট্রেলিয়াতে অধিকাংশ ইউনিভার্সিটি সামার কোর্স অফার করে। আচ্ছা। দেখা যাচ্ছে অনেক সময় স্টুডেন্ট চিন্তা করে যে, আমি কোর্সটা তাড়াতাড়ি শেষ করবো না দেরিতে শেষ করবো। হুম, নরমালি যদি ব্রেক থাকে দে ক্যান ওয়ার্ক অ্যাকচুয়ালি লং আওয়ার এবং তারা বেশি ইনকাম করতে পারে। আমার বাংলাদেশ, ইন্ডিয়ার মতো অধিকাংশ দেশ থেকেই আমরা আসলে ওই সামার ব্রেক গুলোর জন্য তারা আসলে ওয়েট করে, যে ওই সময় তার বেশি ইনকাম করার জন্য দের বিগ অপরচুনিটি। কেউ যদি সামার কোর্স নেয়, ফর এক্সাম্পল সামারে তাদের হয়তো ১ কি ২টা ইউনিট অফার করে নরমালি। অনেক চেষ্টা করে যে, "নো, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ফিনিশ দ্য কোর্স আর্লিয়ার।" রাইট। সো এটা করতে পারে। বাট আপনার ইয়াস, আপনার ডিউরিং সেমিস্টার অ্যাবাউট 20 আওয়ার, অফ সেমিস্টার লং আওয়ার। জি, ধন্যবাদ ডক্টর শরৎ। এখন আমি আবার চলে যাব ডক্টর আজিজের কাছে। আ ডক্টর আজিজ, যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি করছেন এবং আপনি জানেন যে ব্যাচেলর্স যেটা এখন 4 ইয়ার্স করেছে বাংলাদেশ, সে ব্যাচেলর্স 4 ইয়ার্স 4th ইয়ার ব্যাচেলর্স একটা রিসার্চ কম্পোনেন্ট থাকে এবং মাস্টার্সে একটা থিসিস বাংলাদেশে থাকে। তো তারা এটা করে। অনেকের ক্ষেত্রে হয়তো এটা উচ্চমানের হয়, অনেকের ক্ষেত্রে হয়তো উচ্চমানের হয় না। এবং অনেকের 4th ইয়ার অনার্স থেকে পাবলিকেশন হয়, যেরকম আমার 4th ইয়ার অনার্স থেকে ৩ টা পাবলিকেশন হয়েছিল। আবার অনেকের হয় না। আবার অনেকের মাস্টার্স থিসিস থেকে পাবলিকেশন হয়, অনেকের হয় না। তো সেক্ষেত্রে যারা খুব বেশি মানে মোটিভেটেড তারা অবশ্যই চেষ্টা করেন যে তাদের পাবলিকেশন হোক। তো যদি সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে কি তাদের পক্ষে
কোলাবোরেশন সম্ভব অস্ট্রেলিয়ার কোনো একাডেমিকের সাথে, যে কোনো একটা কোলাবোরেশন বা মেন্টরশিপ, সে মেন্টরশিপের মাধ্যমে সে যদি একটু রিসার্চে কোন রকমের একটু রিসার্চ সম্পর্কে যদি একটু জানতে পারে, রিসার্চ যদি সে মেন্টরের আন্ডারে যদি একটু রিসার্চ করে একটা বা দুইটা পাবলিকেশন করতে পারে, তাহলে হয়তো তার জন্য অস্ট্রেলিয়াতে আসা বা পিএইচডি করা সম্ভব। সেক্ষেত্রে কি আপনার জানা মতে এরকম কোলাবোরেশন কি সম্ভব, যেখানে বাংলাদেশে কেউ মাস্টার্স পাশ করেছেন, এখন কাজ করতে চাচ্ছেন, কিন্তু অস্ট্রেলিয়াতে একজন একাডেমিক তাকে হয়তো মেন্টর করলেন, এরকম কি কোনো স্কোপ অস্ট্রেলিয়াতে আছে কিনা? অনেক ধন্যবাদ। এটা একটা খুব ভালো কথা বলেছেন, কারণ মেন্টরশিপের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বলি সবসময় আমি বিভিন্ন ক্যারিয়ার সেমিনারে, সেটা হচ্ছে যে আমরা যখন পাবলিক হেলথে ক্যারিয়ার করেছি তখন আমাদের সামনে আসলে খুব একটা এক্সাম্পল ছিল না যে আমরা কাদেরকে দেখব, কাদেরকে পথ আমরা অনুসরণ করব, কিভাবে আমরা আগাবো, সেই জিনিসগুলো কিন্তু জানা ছিল না। কিন্তু এখন পাবলিক হেলথে আমি বলবো যে বিগত 5-6 বছরে এত পাবলিক হেলথের প্রফেশনাল হয়েছে এবং তারা এত ভালো করছে, এখন কিন্তু এক্সাম্পল অনেক 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 বেশি আমাদের সামনে আছে। তো কেউ যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, তার মেন্টরশিপের ভূমিকা অবশ্যই আছে। এবং আপনি যেটা বলছিলেন, যদি কেউ ফিউচারে পিএইচডি করতে চায়, তার যে রিসার্চের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এই মেন্টর তাকে গাইড করতে পারে। অনেক সময় যেটা হয় যে আমি তো এই বিষয়ে রিসার্চ করতে চাই, অথবা আমি রিসার্চে কাজ করতে চাই কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে আপনি খোঁজ করুন যে আপনি মেন্টর কারা আছেন। আশেপাশে তাকান, আশেপাশে দেখুন বিভিন্ন অর্গানাইজেশনে অথবা ইন্টারন্যাশনালি কারা ভালো মেন্টর। ভালো মেন্টর বলতে চাচ্ছি যে কারা হচ্ছে এই এরিয়াতে, আপনি যে এরিয়াতে কাজ করতে যাচ্ছেন, যেটা বলছিলাম যে আমি এই এরিয়াতে কাজ করি, এই এরিয়াতে কারা কাজ করছেন, তাদেরকে আপনি অ্যাপ্রোচ করুন। বাংলাদেশে হোক, বাংলাদেশের বাইরে হোক, কেউ যদি অ্যাভেলেবেল থাকে, তারা কিন্তু আমার মনে হয় না যে মেন্টরশিপ করতে কোন রকম তাদের মধ্যে বাধা থাকবে। তারা কিন্তু মেন্টর করতে খুব খুশি হবে যদি কাউকে ডেভেলপ করা যায়। আমি যদি আমার এক্সাম্পল বলি, আমি সবসময় আমার অপশনটা ওপেন রাখি যে বাংলাদেশ থেকে কেউ যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, এনি অ্যাডভাইস, এনি মেন্টরশিপ, আই উইল বি ভেরি হ্যাপি টু সাপোর্ট দেম। কারণ যেটা হয় অনেক সময় আমরা বিভিন্ন রকম সোর্স থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাই, যেটা নিয়ে আমরা হয়তো প্যানিক হই অথবা মিসগাইডেড হই। তো আমি যেটা সবসময় করি ক্যারিয়ার সেমিনার গুলোতে, সেটা আমি সবসময় আমি দেখাই যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার শুরু করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি এখন যেভাবে যাচ্ছি, যেই পথে আছি, অ্যাটলিস্ট আমি আই ক্যান গাইড যে আমি কি পথটা পরিক্রম করে এসেছি। সেই পথটা যদি কেউ অতিক্রম করতে পারে এবং সেখানে যদি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে পারি, আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প। এবং এই জিনিসটা আমি নিশ্চিত যে পাবলিক হেলথ প্রফেশনাল বাংলাদেশেও যারা আছে, তারা যে পাবলিক হেলথের ক্যারিয়ার করেছে, তারাও কিন্তু হেল্প করতে পারে। অনেক সময় যেটা হতে হবে সেটা মানে মেন্টিদেরকে অ্যাপ্রোচ করতে হবে যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি এই এরিয়াতে কাজ করতে চাই, আমার এখানে গ্যাপ আছে, আমি এখানে ভলান্টিয়ার করতে চাই। যদি সেখানে কাজের স্কোপ না থাকে, ভলান্টিয়ার হিসেবেও যদি সে কাজ করে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, কারণ তার উদ্দেশ্য হবে যে একজন মেন্টরের আন্ডারে থেকে তার রিসার্চের আউটপুটটা আনা। রিসার্চের আউটপুট বলতে চাচ্ছি আমি রিসার্চের পাবলিকেশন আনা। সেখানে যদি সে এই জিনিসটা কাজ করতে পারে, তাহলে ডেফিনেটলি তার ফিউচার পিএইচডি অ্যাপ্লিকেশনের মধ্যে সে ভালো মার্কিং পাওয়ার সুযোগ আছে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে মেন্টররা, যেটা আপনি বলছেন অস্ট্রেলিয়া কোলাবোরেশন, সেটা অবশ্যই সম্ভব। এবং এই মেন্টরের আন্ডারে অনেক সময় আমি অস্ট্রেলিয়ার স্টুডেন্টদেরকে পাই যারা হচ্ছে মাস্টার্স শেষ করেছে কিন্তু তারা কোনো রিসার্চ করেনি। যখন তারা একই ইউনিভার্সিটি পিএইচডি অ্যাপ্লাই করতে যায়, তখন কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয় না, কারণ তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স নেই। এরকম আমি অনেক স্টুডেন্টকে মেন্টর করেছি যারা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়েছে, রিসার্চ পাবলিকেশন করেছে, তারপরে তারা এলিজিবল হচ্ছে পিএইচডি অ্যাপ্লাই করার জন্য। ঠিক একইভাবে বাংলাদেশে যারা এনথুসিয়াস্টিক আছেন, যারা পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চান, ফিউচারে পিএইচডি করতে চান, তারা অবশ্যই আপনার আপনার রিসার্চ এরিয়াতে কাজ করেন, এরকম একজন মেন্টরকে খোঁজ করুন। তাদের কাছ থেকে গাইড নিন। গাইড নিয়ে আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি হাতে সময় নিন, 6 মাস আপনি একটা রিসার্চে কাজ করবেন, 1 বছর একটা রিসার্চে কাজ করবেন এবং রিসার্চে পাবলিকেশন করবেন। আপনি হয়তো বা আপনার কোনো জবের মধ্যে আপনি ইনভলভ আছেন, কিন্তু সেই সাথে আপনি যদি রিসার্চের কাজটা আপনার নিজের তাগিদে করতে থাকেন, তাহলে কিন্তু আপনার রিসার্চের ক্যারিয়ারটা এগিয়ে যাবে এবং সেটা আপনার পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য কাজে দিবে। ধন্যবাদ ডক্টর আজিজ। আরেকটা প্রশ্ন, সে সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে পাবলিক হেলথে আসার জন্য মনে করেন যে, এবং যদি ব্যাংকিং এন্ড ফিন্যান্সে আসতে চায়, তাকে তো নট নেসেসারি যে তাকে ব্যাচেলার্স করতে হবে পাবলিক হেলথে, মাস্টার্স করতে হবে পাবলিক হেলথে। সে তো ইচ্ছা করলে একজন ডাক্তারও পাবলিক হেলথে সুইচ করতে পারেন, একজন স্ট্যাটিস্টিশিয়ান পাবলিক হেলথে সুইচ করতে পারেন, একজন দেখা যাচ্ছে ইকোনমিস্ট, হেলথ ইকোনমিস্ট, উনি পাবলিক হেলথে সুইচ করতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে একটু আপনি বলবেন কি, যে আসলে নট নেসেসারি যে পাবলিক হেলথে পড়তে হলে তার ব্যাকগ্রাউন্ড পাবলিক হেলথই হতে হবে, বাট তার হয়তো পাবলিক হেলথের সাথে কোনো না কোনো ভাবে একটা কানেকশন থাকলেই কিন্তু সে পাবলিক হেলথে আসতে পারবে, সেই ব্যাপারে একটু যদি বলেন।
অবশ্যই। আমি যেটা বলছিলাম পাবলিক হেলথ হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি। আমরা আগে যেটা ধারণা ছিল শুধুমাত্র ডাক্তাররাই এটা করতে পারবে, সেই ধারণা কিন্তু বাংলাদেশে এখন চেঞ্জ হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল তো আগে থেকেই চেঞ্জ ছিল। বাংলাদেশে কিন্তু এখন এই ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং পাবলিক হেলথ যে মাল্টি ডিসিপ্লিনারি, সো এই মাল্টি ডিসিপ্লিনারি ডিসিপ্লিন থেকে কেউ ব্যাচেলর করার পর কিন্তু সে পাবলিক হেলথ আসতে পারবে। যেটা বলছিলাম যে পাবলিক হেলথের শুরুটাই যে মাস্টার পাবলিক হেলথ, সেটাই কিন্তু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং একটা স্টুডেন্টকে করে দিবে সে ফিউচারে পাবলিক হেলথে কি কি কাজগুলো করবে, কি ধরনের কাজগুলো করবে। সে ফর এক্সাম্পল আমাদের ফেডারেশন ইউনিভার্সিটিতে মাস্টার পাবলিক হেলথ যেটা শুরু হচ্ছে, সেটা প্রোগ্রাম কোঅর্ডিনেটর আমি। সেটা সামনের বছর শুরু হচ্ছে। আমরা চাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি প্রফেশনালদেরকে নিয়ে আসতে। মাল্টি ডিসিপ্লিনারি যারা হতে পারে ইয়াং স্টুডেন্ট হতে পারে, তারা ম্যাচিউর এজ স্টুডেন্ট হতে পারে, তারা গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে। তারা যদি পাবলিক হেলথে অনেকেই হয়তো কাজ করছে, সে ফর এক্সাম্পল হয়তো গভর্নমেন্ট অফিসিয়াল আছে, তারা কাজ করছে হয়তো হেলথ সেক্টরে, কিন্তু তাদের আসলে সেই পাবলিক হেলথে সেই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নেই। অথবা কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং কাজ করছে, সে হচ্ছে পাবলিক হেলথ সম্বন্ধে জানতে যাচ্ছে। কেউ হচ্ছে লয়ার, সে জানতে যাচ্ছে পাবলিক হেলথের পলিসি নিয়ে সে কাজ করবে। সো তাদের ক্ষেত্রেও কিন্তু স্কোপ আছে সেই মাস্টার পাবলিক হেলথ দিয়ে তার পাবলিক হেলথ ক্যারিয়ারটাকে শুরু করা। এখানে আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর শারদও বলেছেন, সেটা যে এই যে এডুকেশন ফেয়ার গুলো হয় বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ইনফরমেশন গুলো হয়, এখন কিন্তু সেই করোনা ভাইরাসের জন্য সবকিছু ভার্চুয়াল হয়ে গিয়েছে। সো প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু এখন ভার্চুয়াল ফেয়ার করছে। বাংলাদেশের জন্য অনেক ভার্চুয়াল ফেয়ার হয়েছে। আমি যেমন কিছুদিন আগে ইন্ডিয়ার একটা ফেয়ারে অ্যাটেন্ড করলাম। এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গিয়েছে যে স্টুডেন্টরা ভার্চুয়ালি কিন্তু বাসায় বসে থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারছে। এবং আমাদের যে ফেডারেশনে আমরা যেটা করছি, সেটা আমরা এনকারেজ করছি যে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যেন সঙ্গে অ্যাটেন্ড থাকে যতদূর সম্ভব সেই ভার্চুয়াল ফেয়ার গুলোতে। যেমন আমাদের সামনে নেক্সট উইকে একটা আপকামিং ফেয়ার আছে, আহ, মঙ্গলবার দিন বাংলাদেশ সময় দুপুর 12টার সময়। সেটা হচ্ছে ফেডারেশন ইউনিভার্সিটিতে মাস্টার পাবলিক হেলথের ক্যারিয়ার কিভাবে করতে হবে এবং কারা ক্যারিয়ার করতে চায়, এবং এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আই উইল বি ইন দ্য লাইভ সেশন। সো এরকম প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু এরকম সেশন গুলো আছে। সো তারা কিন্তু এডুকেশন এজেন্সিতে মাধ্যমে না গিয়ে তারা কিন্তু সেই সেশন গুলোতে অ্যাটেন্ড করেও তাদের প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করতে পারবেন। ডক্টর সাহেব যেটা বলছিলেন যে এজেন্সির কাছে আসলে যাওয়ার খুব একটা জরুরি দরকারই নেই, কারণ সবকিছুই অনলাইনে অ্যাপ্লাই করা সম্ভব। এবং যদি কোনো কোশ্চেন থাকে, ইউনিভার্সিটি উইল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড। এবং এখানে মিসগাইডেড হওয়ার কিন্তু সুযোগ কম। রাদার দেন যদি তারা এজেন্সিতে যায়, তাহলে কিন্তু মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে যদি সঠিক এজেন্সির কাছে না গিয়ে থাকে। জি, ধন্যবাদ ডক্টর আজিজ। এখন মিতুল দাস নামে আমাদের এক ভিউয়ার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে মিউজিকের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে স্কোপ কি? যদিও আমাদের এখানে মিউজিকের কেউই নাই। আমি মূলত মেডিসিনে, ডক্টর আজিজ পাবলিক হেলথ এবং ডক্টর শারদ ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ। বাট আমার মনে হচ্ছে যে ইটস দ্য সেম ফ্রেমওয়ার্ক, ইজন্ট ইট? যে তারা ওই সে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে উনি পড়তে চান, সেই বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট অফ মিউজিক বা ওই সেক্টরে উনি যাবেন। সেখানে ডিপার্টমেন্টে যেই সাবজেক্ট উনি পড়তে চান, সেই সাবজেক্টের কন্ট্যাক্ট আস বা সেখানে ডিপার্টমেন্টাল ইমেল অ্যাড্রেস দিয়ে উনি যোগাযোগ করবেন বা তাদেরকে ডিরেক্টলি ফোন করবেন। করলে আমি মনে করি যে তারাই তাকে এনাফ তথ্য দিতে পারবে কিভাবে করতে হবে। জি। আর আমরা এখন যেটা আমরা দেখলাম আপনাদের দুজনের সাথে কথা বলে, যে এখন আর আসলে মানে প্রাইমারি লেভেলে এজেন্সির কোনো প্রয়োজন এখানে নাই। প্রাইমারি লেভেলে কন্ট্যাক্ট করার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, স্কলারশিপ ইনফরমেশন নেওয়ার জন্য বা অ্যাডমিশন ইনফরমেশন নেওয়ার জন্য, এনরোলমেন্ট ইনফরমেশন নেওয়ার জন্য এজেন্সির কোনো প্রয়োজন নাই। ডিরেক্টলি ইউনিভার্সিটিকে ইমেল করে বা ডিরেক্টলি ইউনিভার্সিটিকে ফোন করে সে তথ্য নিয়ে ইচ্ছা করলে এনরোলমেন্টের জন্য বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। এজেন্সির হয়তো একটা ভূমিকা থাকতে পারে যদি এনরোলমেন্ট পেয়ে যায়, সিওই যখন ইস্যু হয়ে যাবে, সিওই কনফার্মেশন অফ এনরোলমেন্ট ইস্যু হয়ে যাওয়ার পর যখন ভিসা প্রয়োজন হবে, যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, বাংলাদেশ থেকে ভিসা সেন্টারটা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, দিল্লিতে। তো এখন কেউ যদি অস্ট্রেলিয়ার ভিসা চায়, তাকে হয়তো দিল্লিতে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হয় অস্ট্রেলিয়ান ভিসা এজেন্সিতে। তো সেক্ষেত্রে হয়তো কোনো একটা এজেন্সি, আইডিপি বা এরকম কোন একটা এজেন্সির সাহায্য নেওয়া যেতে পারে ভিসা প্রসেসিং এর জন্য। এটাকে আমি ঠিক বলেছি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কারণ হচ্ছে যে সেই ভিসা প্রসেসিং এর জন্য তারপরে হচ্ছে সেখানে তো বাংলাদেশে সেই সুযোগটা আছেই যে ভিসার জন্য যে অথরাইজড এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে তারা যেতে পারে। সো নট নেসেসারি এডুকেশন এজেন্সির কাছে যেতে হবে। তখন তারা হচ্ছে যে অথরাইজড যে এজেন্সি আছে যেটা ভিসা প্রসেসিং এর জন্য, তখন তো তারা সেখানে যেতেই পারে। এখানে জি। আপনি আরেকটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে দেখেছি, যে হচ্ছে এমন কি কোনো রুলস আছে কিনা যে পাবলিকেশন থাকাই লাগবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আমরা কিন্তু কথা বলছি যে মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য কোনো পাবলিকেশন দরকার নেই। কিন্তু কেউ যদি মাস্টার্স করে বাংলাদেশে, এরপরে সে পিএইচডি করতে চায়, আমরা কিন্তু সেই ক্ষেত্রে বলছি যে তার পাবলিকেশন থাকাটা জরুরি। বিশেষ করে যদি কেউ রিসার্চে ক্যারিয়ার করতে চায়, আমার পাবলিক হেলথের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পিএইচডি কেউ যদি পাবলিক হেলথে করতে যায়, তাহলে তার মাস্টার্স প্রোগ্রামে যদি সে থিসিস না করে, রিসার্চ না করে,
তার পরবর্তীতে তার রিসার্চের পাবলিকেশন থাকতে হবে। কারণ পিএইচডি অ্যাপ্লিকেশন কেউ যদি অ্যাপ্লাই করে, সে জাস্ট মাস্টার পাবলিক হেলথ উইদাউট এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, তাহলে তার পিএইচডি আসলে স্কলারশিপ পাওয়ার সুযোগ আমি বলবো একেবারে শূন্যের কোঠায়। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, যেটা আমি হয়তো শরৎ খন্দকারকে এখন জিজ্ঞেস করবো, তার মানে যদি কেউ মাস্টার্স বা কোর্স ওয়ার্কে পড়তে চান, তাহলে হয়তো তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা রিসার্চ পাবলিকেশন না থাকলেও চলবে। কিন্তু কেউ যদি মাস্টার্স বা রিসার্চ বা পিএইচডি করতে আসতে চান, তাহলে হয়তো তার যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চ পাবলিকেশন থাকাটা অত্যন্ত জরুরি, তাই না ডক্টর শরৎ খন্দকার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মোল্লা, ডক্টর মোল্লা হক। আসলে আপনার কেউ যদি ব্যাচেলর বা মাস্টার্স করতে আসে, তার তো এখানে বা মাস্টার্স বা কোর্স ওয়ার্ক করতে আসে, তার তো আসলে পাবলিকেশন কোনো প্রয়োজন নেই। আর মাস্টার্স বা কোর্স ওয়ার্ক, যেটা ফাইন্যান্স হোক, অ্যাকাউন্টিং হোক, আসলে এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোক এখানে আসতে পারবে। নট নেসেসারি হি হ্যাজ টু গেট এ ব্যাচেলর ডিগ্রি ইন অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স অর সামথিং। নর্মালি যে ডিফারেন্সটা এখানে হয়, আমি আপনাকে বলছিলাম যে আপনার এই ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি আমাদের বিভিন্ন ইউনিটে আমাদের ভাগ করা থাকে, যেমন ফাউন্ডেশন ইউনিট, কোর ইউনিট, স্পেশালাইজেশন ইউনিট। কেউ যদি তার ব্যাচেলর ডিগ্রি থাকে বলে কগনেট ব্যাচেলর ডিগ্রি, যেটাকে আমরা বলি। কগনেট মানে হচ্ছে দ্য সেম ব্যাচেলর ডিগ্রি। কেউ মাস্টার্সে পড়তে যাচ্ছে, মাস্টার্স ইন ফাইন্যান্স, তার ব্যাচেলর ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ইন আপনার বিবি ইন ফাইন্যান্স। সেক্ষেত্রে তাদের যেটা হয়, তাদের প্রথম 4টা ইউনিট, যেটাকে আমরা বলি ফাউন্ডেশন ইউনিট, তারা অনেক সময় ওগুলোর থেকে তারা এক্সাম্পশন পায়, and they can directly join to the core unit, because যেহেতু তারা ফাউন্ডেশন গুলো করা আছে। ফর এক্সাম্পল, কেউ যদি আপনার ঢাকা ভার্সিটি থেকে ব্যাচেলর মাস্টার্স করা থাকে, ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এর উপরে, সে যদি এখানে মাস্টার্স অফ অ্যাকাউন্টিং করতে চায়, যে 4টা আমাদের ফাউন্ডেশন ইউনিটস, আপনার অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স, দে ক্যান গেট দ্য এক্সাম্পশন। সো তাদের আসলে ক্ষেত্রে তাদের আসলে কোনো রিসার্চের কোনো প্রয়োজনই নেই। কেউ যদি মাস্টার্স বা রিসার্চ বা পিএইচডি করতে চায়, তাদের পাবলিকেশনটা থাকাটা আসলে অত্যন্ত জরুরি, তারা যদি স্কলারশিপ পেতে চায়। অনেক সময় হয় যে পিএইচডি তে স্কলারশিপ পাচ্ছে না। অনেক সময় স্টুডেন্টরা যেটা করতে পারে, অনেক সময় তারা মাস্টার্স বা রিসার্চ ঢুকতে পারে যে কোনো একটা ইউনিভার্সিটিতে, ইফ দে গট গুড সুপারভাইজার, এন্ড দে ক্যান ওয়ার্ক উইথ দ্য সুপারভাইজার ফর 1 year. And normally, after finishing 1 year, actually they can convert the master's বা research to a PhD. So কনভার্সনের আগে 1 বছর তারা যদি হয়তো তার স্কলারশিপ বা সেলফ ফাইন্যান্সে পড়তে এসছে, 1 বছরের মধ্যে যদি তারা কোনো পাবলিকেশন করতে পারে তার সুপারভাইজারের সাথে, it could be some good conference paper. আমাদের নরমালি আমাদের ফলো করতে হয় একটা বলে ABDC লিস্ট, যেটা আছে, বা স্কোপাস লিস্টেড পাবলিকেশন। তারা যদি ওখান থেকে একটা পাবলিকেশন বের করতে পারে, দেন দে ক্যান কনভার্ট ইট টু দ্য PhD and they can get the scholarship. জি, ধন্যবাদ ডক্টর শরৎ। তার মানে হচ্ছে সামারি যদি আমি করি, এখানে হচ্ছে মাস্টার্স বা কোর্স ওয়ার্ক যদি কেউ পড়তে আসতে চান, সেটা যে ডিসিপ্লিনই হোক, নরমালি তার রিসার্চ পাবলিকেশনের প্রয়োজন নাই। এখন কেউ যদি মাস্টার্স বা রিসার্চ বা যেটা এমফিল বলা হয় বা পিএইচডি যদি করতে চান, সেক্ষেত্রে তার রিসার্চ থাকাটা অনেকটা বাধ্যতামূলকই। কারণ হচ্ছে যে যেহেতু সে গবেষণা করতে চান, তার গবেষণায় হাতে খড়ি থাকাটা অত্যন্ত প্রয়োজন। এটা না হলে অস্ট্রেলিয়াতে সাধারণত অ্যাডমিশন দেওয়া হয় না। এখন নেক্সট কোয়েশ্চেন ডক্টর শরৎ খন্দকারের কাছে, যে কেউ কি সেলফ ফিন্যান্সে মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডি করতে আসতে পারেন কিনা? জি, আসলে আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। আমি প্রথম যখন RMIT ইউনিভার্সিটিতে আসি, আমি যখন এখানে জয়েন করি মাস্টার্স বা রিসার্চে, আমার প্রথম বছর সেলফ ফাইন্যান্সই ছিল। দেন উইথিন 1 year I converted to the PhD. তারপর আমি ফুল RMIT স্কলারশিপ পেয়ে যাই। এখানে একটা মজার জিনিস আপনাকে বলি, অনেকে ভাবতে পারে যে আমি মাস্টার্স বা রিসার্চে জয়েন করব, it's 2 years course, and after that I want to do a PhD, which is another 4 years course. It's going to take 6 years. It's nothing like that. কারো রিসার্চ টপিক যদি ভালো থাকে, it's a good research topic that can be actually that topic is equivalent for a PhD level thesis. তারা কিন্তু সেই মাস্টার্স বা রিসার্চটাকে উইথিন 1 year কনভার্ট করে ফেলতে পারে PhD তে। যখন তারা PhD তে কনভার্ট করে ফেললো, দেন অ্যাকচুয়ালি ইটস এ PhD and they have done already 1 year. তখন তাদের সেই ডিউরেশনটা কিন্তু 4 বছরই থাকবে বা 3 বছরই থাকবে, ডিপেন্ডিং আপন দ্য ইউনিভার্সিটি। জি, জি, ধন্যবাদ। তারা ছিল না। জি, ধন্যবাদ। এখন ডক্টর আজিজকে আমি জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে নর্থ আমেরিকাতে এবং কানাডাতে সাধারণত পিএইচডি হয় 6 বছরের, এবং সেখানে প্রথম 2 বছর কোর্স ওয়ার্ক করানো হয়, যাতে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা ওইসব দেশে গিয়েছেন, তাদের যে নলেজ গ্যাপ যেটা আছে, সেটা ফুলফিল করার জন্য ওই 2 বছরের কোর্স ওয়ার্কটা খুব ভালো একটা কাজ করে। তো অস্ট্রেলিয়াতে তো সেই নিয়মটা নেই, বরং আমেরিকাতে বা কানাডাতে যেটা 6 বছরের পিএইচডি, অস্ট্রেলিয়াতে সেটা 3 বছরের নরমালি।
এবং সে ৩ বছরের পিএইচডি তে কোনো কোর্স ওয়ার্ক করতে হয় না। যদি কেউ করে, যেমন আমি যখন এসেছি এখানে পাশাপাশি কোর্স ওয়ার্ক করার অপশন দেওয়া হয়েছিল। যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু সাম কোর্স ওয়ার্ক লাইক 2-3 কোর্স ওয়ার্কস, বাট এটা কিন্তু বাধ্যতামূলক না। তো সেক্ষেত্রে যেহেতু বাধ্যতামূলক না এবং কোর্স ওয়ার্ক করানো হচ্ছে না, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি কেউ রিসার্চে আসতে চান, এবং বাংলাদেশের যে ইউনিভার্সিটি লেভেলের যে পড়াশোনাটা, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই হয়তো অস্ট্রেলিয়ান লেভেলে হয়তো নাই। তো সেক্ষেত্রে তারা যে একটা গ্যাপ, নলেজের একটা গ্যাপ তাদের তৈরি হয়। সেই গ্যাপটা পূরণ করার জন্য তারা বাংলাদেশে রিসার্চে কিছুদিন চাকরি করে আসাটা, বা বাংলাদেশে কোনো একটা মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট কোনো একটা ডিগ্রি করা, বা কোনো একটা জায়গায় চাকরি করে রিসার্চের উপর এক্সপেরিয়েন্স গ্যাদার করাটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আহ, ধন্যবাদ। এটা একটা ইম্পর্টেন্ট কথা, কারণ হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশের এডুকেশনের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না যে অস্ট্রেলিয়া এডুকেশন একই লেভেলে হবে না ডেফিনেটলি, কিন্তু যে গ্যাপটা আছে সেই গ্যাপটা এই জন্যই আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডিফারেন্স। আমরা এতটা স্ক্রিনিং করি হচ্ছে স্টুডেন্টদেরকে নিই, কারণ আমাদের সেই এক্সপেকটেশন থাকে যে একজন পিএইচডি স্টুডেন্ট হচ্ছে সেই ম্যাচুরিটি তার থাকবে, তার রিসার্চে সেই এক্সপিরিয়েন্সটা থাকবে, তার নলেজ থাকবে। সো হি ইজ হ্যাপি টু ডু এ রিসার্চ বাই হিমসেলফ, গাইডেড বাই সুপারভাইজার। আমেরিকার মধ্যে যেটা হচ্ছে বা কানাডার মধ্যে যেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন, তারা কিন্তু সেই থিওরিটিক্যালটাকে বাধ্যতামূলকভাবে থিওরি করে তারপর হচ্ছে তারা সেখানে একটা সার্টেন নাম্বার পেলে দেন দে ক্যান গো ফর দ্য রিসার্চ। সেখানে কিন্তু সেই থিওরিটিক্যাল কম্পোনেন্টে ঢোকার জন্য তাদের ক্ষেত্রে আমরা যেরকম স্ক্রিনিং করি সেই স্ক্রিনিংটা কিন্তু করা হয় না। আমাদের এখানে স্ক্রিনিং করার উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে যে আমরা দেখতে চাই যে স্টুডেন্টগুলোকে আমরা নিব, সেই স্টুডেন্টগুলো তারা হচ্ছে তাদের মিনিমাম রিসার্চ এক্সপিরিয়েন্স বা নলেজ থাকবে। তবে অস্ট্রেলিয়াতে যেটা আছে, যেটা আপনি বলছিলেন, আপনি নিজেও যেটা করেছেন বললেন, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এসে কেউ পিএইচডি করার সময় কিন্তু যদি চায়, সে ফর এক্সাম্পল আমি পাবলিক হেলথে বায়োস্টিক্সে আমি একটা কোর্স করতে চাই, আমি হেলথ প্রমোশন একটা কোর্স করতে চাই, দে আর দে ক্যান ডু দিস কোর্স। তো বাংলাদেশে যে নলেজের যে গ্যাপ আপনি যেটা বলছেন, আমি সেখানে বলবো যে কেউ যদি মাস্টার পাবলিক হেলথ করে এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি সেই অফারটা দিচ্ছে, তবে ইউনিভার্সিটি মান নিয়ে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি সব ইউনিভার্সিটি সম মানের এডুকেশন দিচ্ছে না। তো এখন যেই মানে এডুকেশনটা দেয়া হোক, এখানে অনেক কিছুই বিষয় আছে, এটা খেয়াল রাখতে হবে। আমি এটাকেও অ্যাকনোলেজ করছি, ফর এক্সাম্পল কস্টের বিষয় আছে, সময়ের বিষয় আছে। অনেকে হয়তো ফুল টাইম জব করার সাথে সাথে মাস্টার পাবলিক হেলথ প্রোগ্রামটা করেন, তাদের জন্য হয়তো শুধু উইকেন্ড করাটাই ভালো হবে, দ্যাটস ফাইন। কিন্তু আমি যেটা বলবো, যে কোনো ইউনিভার্সিটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে মাস্টার পাবলিক হেলথের। অনেক সময় স্টুডেন্ট যেটা করে তারা হচ্ছে যে মাস্টার পাবলিক হেলথ সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু তাদের মধ্যে যে প্রতিটি ইউনিভার্সিটি যে মিনিমাম একটা লেভেল আছে, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, সেটাকে কিন্তু অনেক সময় ইগনোর করা হয়। তো আমি যেটা বলবো যে কেউ যদি ফিউচার ক্যারিয়ার করতে চান পাবলিক হেলথে, কেউ যদি ফিউচার অস্ট্রেলিয়াতে করতে চান পিএইচডি করতে আসার জন্য, সেই নলেজের গ্যাপটাকে আপনি কিন্তু অনেকখানি কভার করতে পারবেন সেই থিওরিটিক্যাল কম্পোনেন্ট গুলো যদি আপনি ঠিক মতো পড়াশোনা করে সেই মাস্টার থেকে শেষ করতে পারেন। এবং শেষ করার পরে যেটা বলছিলাম যে রিসার্চের এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের কিন্তু আপনি হাতে কলমে শিক্ষা পাবেন কিভাবে রিসার্চটা করতে হচ্ছে বাংলাদেশে, এবং সেটাই কিন্তু আপনাকে সাহায্য করবে ফিউচারে পিএইচডি তে আসার জন্য। জি, ধন্যবাদ ডক্টর আজিজ। আমি এখন ডক্টর শরৎ খন্দকারের কাছে চলে যাব। সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে অস্ট্রেলিয়াতে শুধু পড়াশোনা করার উদ্দেশ্যেই যে সবাই আসে ব্যাপারটা তা না। অনেকেই অস্ট্রেলিয়াতে আসতে চান যে পড়াশোনা করার পর, এটা ১ম স্টেজ। 2nd স্টেজে তারা এই দেশে ইমিগ্রেশন নিয়ে তারা এই দেশে আ অভিবাসী হয়ে এই দেশে থেকে যাবেন। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আপনি যেসব কোর্স ডিরেক্টর ছিলেন আন্ডারগ্রেড লেভেলে বা এখন মাস্টার্সে আছেন। তো সেক্ষেত্রে যদি কেউ এখানে আন্ডারগ্রেড লেভেল করে যে ব্যাংকিং এন্ড ফিন্যান্স বা যেকোনো সাবজেক্টে, বা কেউ যদি মাস্টার্স করে ব্যাংকিং এন্ড ফিন্যান্সে, সেক্ষেত্রে তার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সুযোগটা কিরকম? অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আসলে প্রতি বছর ইমিগ্রেশন লিস্টে একটা লিস্ট পাবলিশ করে, যেটাকে বলা হচ্ছে আপনার অকুপেশন এন্ড ডিমান্ড লিস্ট, বা কোন কোন প্রফেশন গুলোতে আসলে ওদের ডিমান্ড আছে, ওদের লোক প্রয়োজন। অ্যাকাউন্টিং ইজ ওয়ান অফ দিস ইউনিট, এটা। বাট এখন ওটা যেটা করে ফেলেছে ওরা, যেটা আমি জানি, যে দে হ্যাভ এ ক্যাপ নাও। অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স অ্যাকচুয়ালি ওয়াজ নেভার অ্যাকচুয়ালি ইন অকুপেশন এন্ড ডিমান্ড। সো কেউ যদি চিন্তা করে যে আমি পড়াশোনা পাশ করার, ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পরে আই ওয়ান্ট টু গেট এ পিআর, if they got a bachelor degree in finance or master degree in finance, actually it's very difficult. So তাদের যদি অ্যাকাউন্টিং এ থাকে, এটা মোর ইজিয়ার। তা আমি বলবো তাদেরকে যে তারা যেন গভর্নমেন্ট ওয়েবসাইট, যেটা আছে ইমিগ্রেশন ওয়েবসাইটে অকুপেশন ডিমান্ড লিস্ট আছে, এবং কোন কোন লেভেলের এডুকেশন দরকার এবং কোন কোন প্রোভাইডার দরকার, তারা যদি দেখে তারপর অ্যাপ্লাই করে, এটা তার জন্য মাছ বেটার। কারণ সব অকুপেশন কিন্তু আসলে আপনার ওই ডিমান্ড লিস্টে নেই। যেমন আমি বলছিলাম, আমি যখন
পিএইচডি করেছি ফাইন্যান্সের উপরে, আমার আসলে এই অকুপেশন, আমার পিএইচডিটা আসলে ইট ওয়াজ নট দ্যাট ভেরি হাইলি গভর্নমেন্টের ক্ষেত্রে যে হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম আন্ডারে ছিল। সো আমার যেটা হয়েছে, অ্যাকচুয়ালি আই গট জব অফার ফ্রম দ্য ইউনিভার্সিটি, যে কারণে আমার পিআরটা আমার জন্য ইজি হয়ে গেছে। বাট অনেকেই যেমন ফাইন্যান্সে পড়াশোনা করেছে তাদের পিআর হয়নি, সো আসলে দেখে নেওয়া উচিত। আরেকটা জিনিস আসলে আমি অ্যাড করতে চাচ্ছি আপনার ডক্টর আজিজ ভাইয়ের সাথে, আহ, ওই রিসার্চ কোর্স ওয়ার্ক সম্বন্ধে। এখন আসলে যেটা হয়েছে, অনেক ইউনিভার্সিটি এখন ওদের কোর্স ওয়ার্ক চালু করেছে। যেমন ফর এক্সাম্পল আপনি মোল্লা ভাই, আপনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আছেন, আপনি জানেন মেলবোর্ন মডেল বলে একটা কথা আছে। So Melbourne model, actually they have I think about 1 to 2 years coursework depending upon which course. Swinburne University তে এখন যদি পিএইচডি করতে চায়, they have to do 4 basic course definitely. আমি যেটাকে বলি গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ইটস আ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য পিএইচডি। গ্রিফিথস ইউনিভার্সিটি যেটা কুইন্সল্যান্ডে, they also have an integrated diploma in management for the PhD. নাও তারা যখন পিএইচডি শুরু করে, পাশাপাশি তাদের সেই ডিপ্লোমাটা করতে হবে। এখানে বেসিক কিছু কোর্স থাকে তাদেরকে করতেই হবে, যেমন রিসার্চ মেথোডোলজি, দ্যাট ইনক্লুডস কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, ইকোনোমেট্রিক্স। এই কোর্সগুলো আসলে এখন ইন্টিগ্রেট করে দিয়েছে অধিকাংশ ইউনিভার্সিটিগুলোই। আমি যখন শুরু করেছিলাম পিএইচডি, আমাকে কোর্স করতে হয়নি, কিন্তু আমার যারা স্টুডেন্ট এখন আছে সুইনবার্ন ইউনিভার্সিটিতে, তার প্রত্যেককেই একটা 1 সেমিস্টার কোর্স করতে হচ্ছে। সো আসলে আসলে আমরা হয়তো স্লোলি নর্থ আমেরিকান দিকে যাচ্ছি, বাট ফুললি যাচ্ছি না, কারণ আমরা অনলি 6 মান্থ একটা কোর্স চালু করতে যাচ্ছি অধিকাংশ ইউনিভার্সিটি এখন। জি, জি, ধন্যবাদ। তার মানে কি দাঁড়াচ্ছে যে যারা ইমিগ্রেশন পাওয়ার উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের উচিত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গিয়ে স্কিল লেভেলের যে ডকুমেন্ট সেটা দেখা, যে তিনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টের লিস্টে আছে কিনা। তো যদি সেটা থাকে তাহলে সেই সাবজেক্টে তিনি পড়তে আসতে পারেন। আসার পর উনি যখন ডিগ্রি শেষ করবেন, শেষ করার পর উনি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এপ্লাই করবেন যে আমি এই দেশে ইমিগ্রেশন নিতে ইচ্ছুক। তখন যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ক্যাপের মধ্যে যদি সেটা থাকে, তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে আমন্ত্রণ জানাবে ইমিগ্রেশনের পিআর এর এপ্লাই এর জন্য। তো ইমিগ্রেশন এপ্লাই করার পর তাকে হয়তো টেম্পোরারি রেসিডেন্সি দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তোমার যে ডিমান্ড যে আছে তোমার সাবজেক্টের, সেটা প্রুফ করার জন্য তুমি 1 বছর চাকরি করো। 1 বছর চাকরি করো তোমার সাবজেক্টে, করার পর যদি আমরা দেখি যে হ্যাঁ তোমার সাবজেক্টের ডিমান্ড আছে অস্ট্রেলিয়াতে, তখন তোমাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে। ব্যাপারটা তো এরকমই, তাই না? এক্স্যাক্টলি। এবং এক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টদেরকে যে তাদের যেটা পয়েন্টের ব্যাপার আছে, তারা যখন সেই ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তাদেরকে চেষ্টা করা উচিত তাদের পয়েন্টটা যেন ম্যাক্সিমাম হয়। কারণ তারা যদি মিনিমাম পয়েন্টকে টার্গেট করে, দেখা যাবে যেহেতু ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এ ওদের ক্যাপ হচ্ছে 3000 অ্যাকাউন্টেন্ট ইন এ ইয়ার, তাদের যদি এখন ক্যাপ মার্ক, যারা যদি জাস্ট আপনার ওদের ওই মিনিমাম রিকোয়ারমেন্ট যারা অ্যাপ্লাই করে, সো ভেরি লেস চান্স দে উইল গেট ইট। সো তাদেরকে চেষ্টা করতে হবে ইন এভরি সোর্স দ্যাট দে ক্যান ম্যাক্সিমাইজ দেয়ার পয়েন্ট। এবং সেক্ষেত্রে জি, ধন্যবাদ। সেক্ষেত্রে তো কয়েকটা পয়েন্ট, যেরকম বয়স যত অল্প হবে তার পয়েন্ট তত বেশি। তারপরে আইএলটিএস এর মার্কস যত বেশি হবে তার পয়েন্ট তত বেশি। এরকম কিছু জিনিস আমাদের শিক্ষার্থীরা জানে না। সুতরাং যে যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে আসতে পারবে তার রেসিডেন্সি পাওয়ার চান্স তত বেশি। এবং যার ইংরেজি যত ভালো, যেমন কারো যদি আইএলটিএস এ 7 প্লাস থাকে, তাদের কিন্তু ওই মার্কসটা পয়েন্টটা বেশি ইমিগ্রেশনের জন্য। তো সেক্ষেত্রে তার মানে কিছু জিনিস আমি সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে আসবে, যার ইংরেজি যত ভালো এবং যে স্কিল লেভেলের সাবজেক্ট চুজ করে এখানে পড়াশোনা করবে, তার জন্য এদেশে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা অত্যন্ত সহজ। ঠিক তাই তো না? এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি সবসময় যেটা বলি প্রসপেক্টিভ স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে কেউ যদি অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার করতে চায়, তাহলে কিন্তু এক ঢিলে 2 পাখি মারা সম্ভব। সেটা হচ্ছে তার কোর্সও শেষ করলাম, সেই সঙ্গে এই পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগটা পেল। এটা কিন্তু বিশ্বের মানে খুব কম দেশে এই সুযোগটা পাওয়া যাবে, যেখানে কোনো স্টুডেন্ট আসবে পড়াশোনা করতে এবং সেই সাথে সেই পড়াশোনার সময়টাকে কাজে লাগিয়ে এই যে পয়েন্টের বিষয়টা, এবং সেই পয়েন্টের ভিত্তিতে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, সেই সুযোগটা কিন্তু বিশ্বের সম্ভবত কোনো দেশ এরকম সুযোগ দিচ্ছে না, যেটা অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটা অ্যাট্রাকশন অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়ার জীবনযাত্রা থেকে শুরু করে বাকি সবকিছুই আমি নিশ্চিত যে দর্শকরা জানেন। তো এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু একই সঙ্গে এই দুইটা সুযোগকেই কাজে লাগানো সম্ভব। হ্যাঁ, এখন আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে অস্ট্রেলিয়াতে 100% স্কলারশিপ কি করে পাওয়া যায়? তো সেটা তো আমরা অলরেডি কথা বলেছি ডক্টর শরৎ এবং ডক্টর আজিজের সাথে, যে ইচ্ছা করলে এদেশে মাস্টার্স বা রিসার্চ বা পিএইচডি তে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার 100% স্কলারশিপ পাওয়া সম্ভব। সেক্ষেত্রে তাকে হয়তো 2 টা স্কলারশিপ হয়তো দেবে। একটা স্কলারশিপ যেটা আইপিআরএস বা বিভিন্ন যে স্কলারশিপ বা যেটা সেই স্কলারশিপগুলি সাধারণত থাকে টিউশন ফি এর জন্যে।
আরেকটি স্কলারশিপ থাকে, যেমন আমি আইপিআরএস এসেছিলাম। আইপিআরএস ছিল আমার টিউশন ফি, এবং মনেশ গ্র্যাজুয়েট স্কলারশিপ এমজিএস সেটা ছিল আমার লিভিং এক্সপেন্সের স্কলারশিপ। তো সেরকম আমি মনে করি প্রতিটি ইউনিভার্সিটির দুইটা কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে টিউশন ফি স্কলারশিপ, একটা কম্পোনেন্ট থাকে লিভিং এক্সপেন্স স্কলারশিপ। তো অনেক ক্ষেত্রে লিভিং এক্সপেন্স স্কলারশিপটা নেগোশিয়েটেড হয়। কাউকে কাউকে 50% অফার করা হয়, কাউকে 80% অফার করা হয়, কাউকে 100% অফার করা হয়। সো ইট ডিপেন্ডস অন দি ক্যালিবার। তো আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ক্যালিবার যত ভালো, আপনার পোর্টফোলিও যত ভালো, তার উপর ভিত্তি করে আপনাকে স্কলারশিপের মাত্রাটাও ভালো হবে। সেক্ষেত্রে আপনার রিসার্চ কম্পোনেন্ট, আপনার যদি 4টা-5টা পাবলিকেশনস থাকে ভালো ভালো জার্নালে, আপনার যদি আইএলটিএস 7+ থাকে, এবং আপনার যদি বয়স কম থাকে, যদি জাস্ট পড়াশোনা শেষ করেছে এরকম কেউ যদি অ্যাপ্লাই করে 4-5টা পাবলিকেশন নিয়ে, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, কারণ তারা আর্লি ক্যারিয়ার রিসার্চার। আর্লি ক্যারিয়ার রিসার্চারদেরকে এই দেশে সবসময় প্রেফারেন্স দেওয়া হয় বলে আমি জানি। সুতরাং আমি মনে করি যে প্রশ্নটা আপনি করেছেন 100% স্কলারশিপের ব্যাপারে, আমি মনে করি সেই উত্তরটা আমরা দিয়েছি। তো এখন আমি একজন গেস্টকে আমি স্টুডিওতে আনবো। আম, আমাদের গেস্টকে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম ডক্টর জাকবীর ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। So, Dr. Jagbir, welcome to the studio. And I thought that you have some questions for our guests. So, please go ahead. Yeah, it was wonderful hearing both the speakers, and the host has organized the program fantastically very well. So I have got a question as to, is there any student exchange program with Australian universities for Asian universities? That is one question. Do we have any scholarship kind of students exchange program among the universities, Australian universities? Similarly, do we also have something like a faculty exchange program for some short research kind of a thing? Can you put some light on these two things, please? Sure. Dr. Sharad, if you can shed some light on this question, that would be nice. And then I'll come to Dr. Aziz. Yeah, thank you very much. First of all, actually, I would like to, thank Dr. Jagbir Singh Kadian. Dr. Jagbir Singh, actually, he was my professor in my university in Pune. So it's a great honor for me to see Dr. Jagbir Singh is in here. Thank you very much, sir, for joining for today. I'm going to give it your answer. Normally, yes, we do have some collaboration. For example, at the Swinburne University, we have 2+2 collaboration with some Vietnamese university. For example, at Vietnam, we have a collaboration with the National Economics University. So the student can do 2 years in Vietnam, and then they can transfer the course to Australia, Swinburne University, and they'll be given 100% credit. Now, normally, to do this, the university need to have the MOU, Memorandum of Understanding between the universities to the very top level. For example, some of the Bangladeshi university, I know I think the ANU has some collaboration with the Monash University, that they can do half of the course in Bangladesh and they can do the remaining course in Australia, and they're going to get their degree from Australia. It's 100%. The university guarantee 100% credit exemptions. So that's one opportunity there. Now, for this, the university need to apply, and they need to have a similar course. Now, if the university have two different types of course, it's not going to happen. For example, about 5 years back, some very high-level delegate from one private university from Bangladesh, they visited me, and they want to do a collaboration. Then I invite my dean and the head of the school, and then we had a meeting, and we have a course called the Bachelor of Entrepreneurship at Swinburne, which is a very famous course in Australia. So they want to do 2+2, but they couldn't get the similar level course authorization from the UGC, University Grant Commission in Bangladesh. So they waited for 2 years, they couldn't get it, because the Australian university will only accept if the course are similar to this, at least 80%. So the requirement is the course should be 80% similar in order to get the exemption. So if the partner university have 80% course similar to the Australian university, yes, it's very easy. For the faculty exchange, we do not have any types of collaboration like that. But the universities sometimes they offer visiting scholar. So every university they have some fund, and then normally sometimes they advertise within the university that they're going to give some scholarship or some they have some fund for the visiting scholar.
if the visiting scholar having some existing collaboration with the partner university, for example, with the Swinburne or Melbourne University, and if they apply and they're saying that they have this research project and they want to do it together, then yes, it's possible. In that case, Thank you. the Yeah, thank you, exchange. Dr. Sharat. Now I'll actually ask the same question to Dr. Aziz, that is there any possibility of a collaboration or two collaboration with the university so that the credit transfer is possible? Is there anything that you know at your university? In my university, what happens? I'm at Fair Uni for the last 1 year. So what I did over this 1 year period, I have established lots of collaboration with different international universities. Say, for example, the recent one is with one of the Indonesian universities. So how we started the progress is they have been working with me in research as a collaborator for last few years, and then we needed to formalize this relationship to make it a MOU, what Dr. Sharad was mentioning. So once you establish that relationship with the university, or in terms of research or teaching or in any sorts of collaboration, then you need to demonstrate that you have been working with that partner for a certain period of time, and then you can approach the university to make this MOU. And then the next step will come regarding the student exchange and staff exchange. The another thing is that's available at different Australian universities, that's called New Colombo Plan. So within that New Colombo Plan, it is possible to include the student or staff exchange with a partner in university. And this New Colombo Plan is for different specific countries in Asia, or there's different programs. So for example, within the New Colombo Plan, one of these things is Australia-Indonesia relationship, or so there is an Australia-India grant. So there are different specific grant opportunities where we can apply for a grant where the student will come from India to Australia, or the vice versa. The same thing can happen for inviting the faculty members from India to Australia, or the vice versa. So that's also possible. So in terms of student and staff exchange, I think the initial activities will depend on the existing collaboration with a faculty member or a researcher. Then you can go to have a formal relationship. And in our university, we are also thinking of doing the PhD, in terms of whether we can do that. Both universities will offer the PhD certificate from two universities, but definitely there will be some becoming, and there's still a discussion in progress at my university. Thank you, Dr. Aziz. So, Dr. Jagbir, do you have any further question? Yeah. There is one more last question. It is for Dr. Aziz. Because of this pandemic, a lot of dynamics are changing in the business world as well as the student well-being as such. So such unique dynamic situation call for some specialized kind of an research. So is it possible that the professor from the University of Australia can initiate or can get in touch with somebody from some other university around the world and can have a small 2 weeks, 15 weeks research program whereby I come to your place and assess, do the data collection, and you come to my place to do data collection, or some collaborative research work is possible with such dynamic, all of a sudden change dynamic situations, not the normal situation. Definitely. I can share two examples. My recent experience with these international collaborators. One of these things that I conducted last year when the situation was normal. So one of my key research areas is tobacco research. So what I did, one of the topic that I focused on, smoking behavior of the health professionals who are doctors and nurses. If they smoke, they can't impact on the patients to change their smoking habit. So we did that research, and I lead that research, and I invited all of my potential collaborators from different countries. But it was totally unfunded project, so I used my professional network to invite them whether they can participate and they can collaborate. But it was totally in-kind contribution from the partners, and I invited almost 12 to 13 countries, and 7 countries said yes, we are happy to participate because there is an international research. So we finished that research with about 1200 participants. And what I did, I said, look, I can help you because you are providing in-kind contribution. I can help you as much as possible. So we did all of this data collection through online survey. I made this platform from my universities using Qualtrics, and then
from each of these countries, they took that initiative, took the lead to collect data for the minimum sample size. Following that example, we are also doing the same thing for the COVID-19, as your question was related to what we can do. We just finished a study in Australia looking at the psychological stress and coping due to this COVID-19 in Australian communities. And we finished this thing, the article is in press at this moment. So once we finished this study in Australia, we thought that let's expand it internationally, following that example of last year. So I have already expanded my studies in Malaysia and Bangladesh. So they are finishing next week. And now we are expanding it to other countries around the world. And India is one of them. We are also hoping to have this collaboration. So in the meantime, we have already got response from almost 20 countries. Most of them are from Middle East. And they said they are happy to collaborate. And I'm also following the same thing. And it is totally unfunded project. But what we are trying to do after having this relationship, after having this collaboration, what we are doing, what we are offering that we will have an international high-ranking journal publication from that research, and that is the relationship that we are building with the collaborators, and that is the beginning. And each country can also have their own research paper from this study. So it is win-win situation. There is no loss from any of this end. The only challenge the individual collaborator they need to take to have this ethics application and to coordinate data collection online. So that is the activity that we expect from each of the collaborators. But that is a win-win situation, and by showing this relationship, we can do lots of activities in future. So yes, that's happening and it is possible. And for any public health, I'm always open to have any new collaboration as well. Thank you, Dr. Jagbir, for being with us. I may just share one point. Yeah, sure. Dr. Aziz, I am working on two situations: pre-lockdown period, the anxiety and stress among the students, and when the lockdown is open, it's in the process of opening. The moment it is open, I'm going to take this feedback from the same student. What is their anxiety level post lockdown period as such? Sure. And if possible, we will share this. It will be a pleasure to share. Please feel free to contact me, and I'll be happy to share my contact with you, and then we can definitely explore if there's anything that we can work together. But yeah, thank sure. you. Dr. Jagbir, I mean, Dr. Sharad knows the contacts of Dr. Aziz, so I think Dr. Sharad will pass on the information. Is it okay? So thank you so much for being with us. We are honored to have you with us. আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ অংশটুকুতে। তো এখন যেটা কিছু স্টুডেন্ট কোয়েশ্চেন করেন যে অস্ট্রেলিয়াতে কোন ইউনিভার্সিটিতে তারা পড়তে আসবেন, এটা কি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে আসবেন, যে কোন ইউনিভার্সিটি টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপের দিকে আছে, নাকি তারা সাবজেক্ট র্যাঙ্কিং এ আসবেন যে আমি পাবলিক হেলথে পড়তে চাই, কোন ইউনিভার্সিটি পাবলিক হেলথে টপ র্যাঙ্কিং এ আছে, নাকি তারা আসবেন যে আমি মেলবোর্নে পড়তে চাই, বা আমি সিডনিতে পড়তে চাই, আমি ব্রিসবেনে পড়তে চাই, কিসের ভিত্তিতে আসাটা আপনারা যুক্তিযুক্ত মনে করছেন, ডক্টর শরৎ? আসলে র্যাঙ্কিং একটা বিশাল বড় ফ্যাক্টর। ফর এক্সাম্পল, আমরা কিছুক্ষণ আগে স্কলারশিপ নিয়ে ডিসকাশন করছিলাম। তো আমরা যখন স্কলারশিপ নিয়ে ডিসকাশন করি, যেমন আইপিআর স্কলারশিপ, যেটা ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ, এই আইপিআর স্কলারশিপ আমার জানা মতে অ্যাবাউট 330টা অস্ট্রেলিয়াতে। আমি যদি 330টা স্কলারশিপ দেখি অ্যালোকেশনগুলো কিভাবে হয়েছে, সবচেয়ে বেশি স্কলারশিপ অ্যালোকেট করা হচ্ছে মেলবোর্ন ইউনিভার্সিটির জন্য, এই মেলবোর্নের ভিতরে। তারপর করা হচ্ছে মনাশ, তারপর হচ্ছে আরএমআইটি বা ডিকেন ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর উপর ডিপেন্ডস করে তাদের স্কলারশিপ গুলো গভর্নমেন্ট অ্যালোকেট করে। কেউ যদি ইন্টারন্যাশনাল স্কলারশিপ গুলো পেতে চায়, তাদেরকে আসলে আমি বলবো তাদেরকে টপ ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা ভালো, কারণ ওখানে স্কলারশিপের চান্স বেশি থাকে। ফর এক্সাম্পল, মেলবোর্ন ইউনিভার্সিটি তাদের আইপিআর অ্যালোকেশন অ্যাবাউট 25 to 30, whereas সুইনবার্ন ইউনিভার্সিটি আমাদের আইপিআর অ্যালোকেশন অনলি 4, অন্যান্য ছোট ছোট ইউনিভার্সিটি আরো কম। আসলে এই ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। পাশাপাশি আফটার ফিনিশিং দ্য ডিগ্রি আসলে জবের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কাজ করে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু কেউ যদি চিন্তা করে যে না, আসলে আমি পড়তে আসবো সেলফ ফাইন্যান্সে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্কলারশিপ, আই ওয়ান্ট টু কাম উইথ মাই সেলফ ফাইন্যান্স, সেক্ষেত্রে তাদের আসলে ওই র্যাঙ্কিংটা, কারণ যতগুলো র্যাঙ্কিং আলা ইউনিভার্সিটি থাকবে, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি দে কস্ট মোর মানি। সো তাদের আসলে আমি বলবো তাদের ক্ষেত্রে দেখা উচিত আসলে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিরকম, কোন পোস্টে পড়তে আসতে চাচ্ছে। পাশাপাশি অনেক ছোটখাটো ইউনিভার্সিটি যেগুলো আছে অত হাইলি র্যাঙ্ক না, বাট তাদের কোর্সগুলো অনেক ভালো, সো ওইসব কোর্সে তারা আসতে পারে। ধন্যবাদ শরৎ। এ ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে চান ডক্টর আজিজ? আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে পিএইচডি এর মধ্যে ফার্স্ট
ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে সুপারভাইজার খুঁজে পাওয়া। তো সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে স্টুডেন্টদেরকে, যে সুপারভাইজার বড় ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোর মধ্যে সুপারভাইজাররা যেভাবে প্যাক থাকে, সেখানে কিন্তু অনেক সময় সেই রেসপন্সটা পাওয়া যায় না, অথবা তারা হয়তো তাদের ফিক্স এজেন্ডা থাকে, সেই এজেন্ডার বাইরে তারা হয়তো কাজ করতে চায় না। সো এই জন্য আমি বলবো দে নিড টু বি ওপেন। ডেফিনেটলি ডক্টর সাহেব যেটা বলছিলেন, সেই স্কলারশিপ অপরচুনিটিটা যেমন গ্রুপ অফ 8 ইউনিভার্সিটির মধ্যে বেশি থাকে, অন্যান্য ইউনিভার্সিটি গুলোতেও তার চেষ্টা করা উচিত, ডিপেন্ডিং অন দ্য সুপারভাইজার। এক্ষেত্রে সুপারভাইজারের প্রোফাইলটা একটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি যে এরিয়াতে কাজ করব, সেই এরিয়াতে যে কাজ করছে সে যে ইউনিভার্সিটিতেই থাকুক, সেই সুপারভাইজারের ভূমিকাটা কিন্তু অনেক বেশি তার রিসার্চটাকে সুপারভাইজ করার জন্য। অবভিয়াসলি সে সেলফ ফিন্যান্সে সেটা না, সেটা হচ্ছে স্কলারশিপ তাকে পেতে হবে, স্কলারশিপ ছাড়া আসলে পিএইচডি করা সম্ভব না। তবে সুপারভাইজার তার এরিয়াতে যে কাজ করছেন, সে যে ইউনিভার্সিটিতেই থাকুক, তাকে অ্যাপ্রোচ করা উচিত। ধন্যবাদ ডক্টর আজিজ। না, ডক্টর শরৎ যেটা বললেন আমি কমপ্লিটলি একমত। আমি যখন পিএইচডি করতে আসি তখন মনাশ ইউনিভার্সিটিতে 20টা আইপিআরএস ছিল, এবং সে 20টা আইপিআরএস এর মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে আইপিআরএস পেয়েছিলাম। তো এবং সেটা খুবই কম্পিটিটিভ, এতটাই হাইলি কম্পিটিটিভ যেখানে মানে এক্সক্লুসিভ লেভেলস এর পাবলিকেশনস না থাকলে, আমার আইএলটিএস ছিল 8, তো আইএলটিএস 8 এবং এক্সক্লুসিভ পাবলিকেশনস না থাকলে ওই টপ লেভেলে কিন্তু স্কলারশিপ গুলি পাওয়া যায় না। তো তাদের স্কলারশিপ যেরকম বেশি, কম্পিটিশনটাও সেরকম বেশি। তো অনেক সময় এখানে একটা কিন্তু কি বলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যে টপ লেভেলও যেতে চাই আবার স্কলারশিপও পেতে চাই। সেক্ষেত্রে অনেকটা মাঝামাঝি লেভেলের একটা ইউনিভার্সিটি হয়তো মাচ বেটার ইন এ ওয়ে, যে সেক্ষেত্রে হয়তো কম্পিটিশনটা একটু কম, যদিও তাদের হয়তো আইপিএল এর সংখ্যা 4 বা 5, কিন্তু হয়তো কম্পিটিশন সে বিশাল লেভেলে না, চান্স থেকে যায়। আর যারা সেলফ ফিন্যান্সে পড়তে আসবেন তাদের ক্ষেত্রে তো ইউনিভার্সিটির রেপুটেশন হয়তো একদিক থেকে ভালো, কারণ ভালো মেলবোর্ন ইউনিভার্সিটিতে পড়তে পারলে বা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে পারলে তার হয়তো রেপুটেশনটা ভালো, পৃথিবীর যে কোনো জায়গায় তার জবের ক্ষেত্রে বেটার হবে। কিন্তু সেক্ষেত্রে ফিন্যান্সটাও দেখতে হবে। সে হয়তো সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পড়লে তার হয়তো 3 ভাগের 2 ভাগ টাকাতেই হয়তো সে ব্যাচেলার্সটা করে ফেলতে পারবে। এবং অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকলে অস্ট্রেলিয়াতে হয়তো যদি আসলে ক্যাপাসিটি ভালো থাকে, এখানে হয়তো ডিসক্রিমিনেট করবে না, অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি। তো যদি সে ক্যাপাবিলিটি থাকে, আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে। আর পেয়ারের জন্য তো কোনো ব্যাপারই না, পেয়ারের জন্য যে কোনো ইউনিভার্সিটি ব্যাচেলার্স হইলেই মনে করি যে সে যদি জব পায় টিআর পাওয়ার পর, তার জন্য পেয়ার পাওয়াটা হয়তো ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমি মনে করি যে এই কোয়েশ্চেনগুলি সাধারণত মানুষের মনে থাকে। তো এই কোয়েশ্চেনগুলি আমরা উত্তর দিয়েছি। এরপরও যদি কোনো কোয়েশ্চেন আমাদের দর্শকদের মনে থাকেন, আমরা হয়তো আরেকদিন এটা নিয়ে মিলিত হব। তো আমি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আমি ডক্টর শরৎ খন্দকার এবং ডক্টর আজিজ রহমানকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের প্রশ্ন করার জন্য, পুরো সময়টা আমাদের অনুষ্ঠান থাকার জন্য আমাদের দিল্লি ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জগবীর কাদিয়ানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের প্রোগ্রাম কোঅর্ডিনেট করার জন্য nrbnews24.com এর ওমর আলী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সমস্ত দর্শকদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার সবাইকে।